আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে ভূত এফএমে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটা আপনার সঙ্গে শেয়ার করব, এই ঘটনাটা একটি পরিত্যক্ত গ্রাম কেন্দ্রিক এবং সেই পরিত্যক্ত গ্রামের একটি অ্যাম্বুলেন্সের ঘটনা। তো রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাই। এই ঘটনা আমাকে বলেছেন আমার বন্ধু সোয়াইব, তার বাসা বগুড়ায়, এবং তাকে বলছিলাম যে আমি ভূত এফএমে সবসময় ঘটনা পাঠাই, তুমি আমাকে একটা ঘটনা বলো এরকম আছে নাকি। তো তারপর ও আমাকে এই ঘটনাটা শেয়ার করে। তো এটা ছিল ওই সময়ের এক বর্ষার রাতে, রাত প্রায় 11:45 বাজে। বগুড়ার একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার, তো ওই অ্যাম্বুলেন্স ড্রাইভার, ওনার নামও কাকতালীয়ভাবে ওনার নাম ছিল সোয়াইব, এবং ওই ছিল হচ্ছে আমার বন্ধু। সারাদিনের কাজ শেষ করে গ্যারেজে ফেরার প্রস্তুতি নিচ্ছিল সে। ঠিক তখনই হাসপাতালের রিসিপশন থেকে ওর ফোনে একটা ফোন আসে, এবং ফোন দিয়ে বলে যে একটা শেষ কেস আছে, একজন বৃদ্ধ মারা গেছেন, আত্মীয় স্বজন খুব অনুরোধ করছেন লাশটা আজ রাতেই পৌঁছে দিতে হবে সেই গ্রামের মধ্যে। কাশিয়ানী গ্রাম, বগুড়ার এটা একটা গ্রাম। এখন শোয়েব প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু তাদের যে আত্মীয় স্বজন ছিল ওনাদের কান্নাকাটি, আহাজারি, হাত পা ধরতেছে, মানে প্রচন্ড রকমের একটা তাকে রিকোয়েস্ট করা হচ্ছে, যে রিকোয়েস্ট ও বলছিল যে রাকিব ভাই, আসলে এমন রিকোয়েস্ট আমার লাইফে কেউ করে নাই। তো এইরকম ঘটনা হওয়ার পর এখন ও চিন্তা করলো যে যাকে এত রিকোয়েস্ট করতেছে, আমাকে, আমি তো আর এমনি এমনি যাব না, বাংলা যাব না, আমাকে তো টাকা দেবে। তো ঠিক আছে, রাজি হইলেন সেই শোয়েব। ও প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু ওদের এরকম কান্নাকাটি দেখে রাজি হয়ে গেল। গন্তব্যের ঠিকানা লেখা ছিল কাশিয়ানী গ্রাম, বগুড়ার জেলার। তো কাগজে আরো লেখা ছিল যে পরিবারের লোকজন অ্যাম্বুলেন্সের পিছনে থাকবে, কিছু লোকজন তার সঙ্গে যাবে। কাফনে মোড়ানো লাশটি স্ট্রেচারে তোলা হলো, সবাই মিলে তুললেন। তুলে লাশের পাশে 4 জন আত্মীয় ওখানে বসে আছেন, তার স্ট্রেচারের মধ্যে অ্যাম্বুলেন্সের ভিতরে বসে আছেন, আর ওনারা কান্নাকাটি শুরু করে দিয়েছেন প্রচুর। তো লাশের পাশে 4 জন আত্মীয়, তাদের সবার গায়ে ভেজা সাদা কাপড় ছিল। ওনার কাছে একটু অদ্ভুত লাগছে যে তারা কি ড্রেস ম্যাচিং করে আসছে নাকি। এটা লাশের সাদা কাপড়ে আবৃত থাকবে, এটা স্বাভাবিক জিনিস, কিন্তু তারাও দেখি সাদা কাপড়ে আবৃত, এটা তো তার কাছে একটু অস্বাভাবিকই লাগছে। তো ওদের মুখগুলো একটু কিন্তু অস্বাভাবিক ফ্যাকাশে ছিল রাসেল ভাই। তো একজন বৃদ্ধ বললেন যে ভাই, যত রাতেই হোক পৌঁছে দিয়েন। তো কথাটা বলেই সবাই পিছনের কেবিনে উঠে বসে পড়লো। এটা তো স্বাভাবিক তার কাছে, তখন পর্যন্ত তার কাছে স্বাভাবিক মনে হয়েছিল। অস্বাভাবিক তখনই ঘটবে যখন আসলে এই ঘটনাটার সম্মুখীন হলো সেই সোয়াইব। সহজ ছেড়ে অ্যাম্বুলেন্সে যখন গ্রামের রাস্তায় ঢুকলো, তখন শুরু হলো সেই প্রবল বৃষ্টি। মনে হচ্ছে যে সব কিছু ভেঙে চুরে শেষ হয়ে যাবে। এখন মোবাইল নেটওয়ার্ক একেবারে নেই ওই সময় ওখানে, মানে কারেন্ট না থাকার কারণে নেটওয়ার্ক এত খারাপ, জ্যাম দিচ্ছিল ওই সময়ে। এখন যে অ্যাম্বুলেন্স ড্রাইভার, তিনি একবার তাকিয়ে দেখলো যে 4 জন মানে চুপচাপ বসে আছে, কেউ কথা বলছে না। প্রায় 1 ঘন্টা পর সামনে একটা চায়ের দোকান চোখে পড়লো। তো শোয়েব গাড়ি থামিয়ে একজন বৃদ্ধকে জিজ্ঞাসা করলো, চাচা, কাশিয়ানী গ্রাম আর কত দূর, আর রাস্তাটা কোন দিকে হবে চাচা, একটু আমাকে যদি বলতেন। আমি একটু বাড়ি আমার অনেক দূরে, এখানে থাকি, এখন আমি কাশিয়ানীটা চিনতেছি, গ্রামটা চিনতেছি না। বৃদ্ধা তার মুখের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। মানে মনে হচ্ছিল যে উনি এমন একটা কথা জিজ্ঞেস করছেন যেটা মনে করেন ওনার খুব শখ লেগে গেছে, যে ওই গ্রামের কথা কেন জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, তো উনি এইভাবে মুখের মধ্যে তাকিয়ে আছেন। তারপর বললেন যে কোন কাশিয়ানী যাবা। সব কাগজটা এগিয়ে দিল, যে তো বললো যে এই কাগজটা নেন, দেখেন এই যে এখানে লেখা আছে, সুন্দরভাবে ডিটেলস লেখা আছে। বৃদ্ধ কাগজ দেখে
উনি মানে মানুষ রাসেল ভাই ওই যে অনেক সময় দেখবেন মানুষের শরীরে কাটা দিয়ে ওঠে না, ধাপ করে ঝাঁকি দিয়ে দেয়, তো ওই বৃদ্ধ ওটা দেখার পর ঠিক ওইভাবেই নামটা শোনার পর ঝাঁকি দিয়ে উঠলেন। তো ওই গ্রাম তো 10 বছর আগেই শেষ হয়ে গেছে, সব মানুষ চলে গেছে, ওখানে তো গ্রামই নাই রে বাবা, ওখানে তো সব মানুষের ভাঙ্গা ধ্বংসস্তূপ ওখানে পড়ে আছে। তো বর্ষার পানিতে পুরো এলাকা ডুবে থাকে, ওখানে এখন কেউ থাকে না। তো অ্যাম্বুলেন্স ড্রাইভার সবাই ভেসে বলল, কিন্তু লাশ নিয়ে যাচ্ছি, আত্মীয়রাও তো আছে পাশে। বৃদ্ধ ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের দিকে তাকালেন, তার কাপা গলায় বললেন, বাবা তোমার গাড়িতে তো তুমি ছাড়া আর কেউ নাই, আমি তো কিছুই দেখতে পাচ্তেছি না। শোয়েবের বুকের ভেতরটা হিম হয়ে গেল। কিরে, সে দৌড়ে পিছনের দরজা খুললো, তো তিনি দেখেন যে না, ওরা স্টিল আছে। ও মুরব্বী বলতেছে এখানে কেউ নেই। তার মুরব্বীকে বললেন, চাচা আপনি কোথায় গেছিলেন, কিছু খাইছেন টাইছেন নাকি, মাথা টাথা গরম নাকি, আপনি দেখতেছেন না? আচ্ছা ঠিক আছে, আপনাকে বলতে হবে না, আমি যাচ্ছি। উনি ওই রোড ধরে যাচ্ছেন। তো কিছুদিন মানে যাওয়ার পর মানে শোয়েব তো দরজা বন্ধ করে দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছিল। তো হঠাৎ করে তিনি দেখেন তার গাড়িতে যে একটা অনুভূতি হয়েছিল যে তার গাড়ির পিছনে আত্মীয় স্বজনরা আছে, কান্নাকাটি, হঠাৎ করে যেন এগুলো বন্ধ হয়ে গেছে। এবং তিনি তাকিয়ে দেখেন সেই মানে আত্মীয় স্বজন যে 4 জন আত্মীয় উঠছিল না, ওই 4 জনেই ওখানে নাই, সম্পূর্ণ নেই। শুধু কাফনে মোড়ানো লাশটা আর স্ট্রেচারের চাকা ধীরে ধীরে নিজে নিজে নড়তে শুরু করছে। এই জিনিস দেখার পর ও তো ভয় পেয়ে শোয়েব তো দরজা বন্ধ করে দ্রুত গাড়ি চালিয়ে দিচ্ছে। এটা কি দেখলাম আমি, এখানে কেউ নেই কেন? কিন্তু কিছু দূর যেতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজন অদ্ভুত ভাবে তার গাড়ির দিকে তাকাতে লাগলো। একজন বলল, আবার একটা লাশ যাচ্ছে, আবার একটা লাশ যাচ্ছে। মানে ওই দিকে যখন লাশটা নিয়ে যাচ্ছিল তখন মানে কিছু কিছু মুরব্বী তারপর ওরা লাফালাফি করতেছে, আবার একটা লাশ আসছে, আবার একটা লাশ। আর একজন বললো যে গতকাল রাতেও তো একই অ্যাম্বুলেন্স এসেছিল রে, এই অ্যাম্বুলেন্সে গত লাশটা আসছে না, এরকম করে বলতেছে। কারণ শোয়েব জানালা নামিয়ে চিৎকার করে বললো, না আমি তো আজ প্রথম আসলাম, আপনারা বলতেছেন। লোকগুলো কোনো উত্তর দিল না, শুধু স্থির ভাবে তাকিয়ে রইল। কয়েক মিনিট পর রাস্তা শেষ হয়ে গেল, সামনে বিশাল জলাভূমি, তার মাঝখানে রাস্তা মানে ভাঙ্গা বাড়ির ছায়া এরকম। তো একটা মরিচা ধরা সাইনবোর্ডে লেখা কাশিয়ানী গ্রাম। তো হঠাৎ পেছন থেকে ভারী একটা শব্দ আসলো, যেমন ঠক ঠক শব্দ, মনে হচ্ছিল কেউ ভেতর থেকে দরজা আঘাত করছে। সাহেব সাহস করে ক্যামেরার মনিটরে তাকালো, স্ট্রেচার খালি, কাপড় মেঝেতে পড়ে আছে। ঠিক তখনই তার কাঁধে বরফ ঠান্ডা একটি হাত, কেউ যেন ফিস ফিস করে বলল যে আমাকে বাড়ি পৌঁছায় দাও। সব ঘুরে তাকালো, ড্রাইভারের সিটের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই কাফন ঢাকা মানুষটি। আরে এটা দাঁড়িয়ে আছে কেন? এটা তো মৃত লাশ, এটা তো শুয়ে থাকা কথা, এটা দাঁড়িয়ে থাকে কিভাবে? তো শোয়েব ঘুরে তাকালো, ড্রাইভার সিটের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, মুখ দেখা যায় না, শুধু দুটি সাদা জল মানে চোখ এরকম দেখা যায়। অ্যাম্বুলেন্স হঠাৎ করে নিজে নিজে চলতে শুরু করলো, একদম ওখানে স্টিয়ারিং মানে ও চেষ্টা করতে, স্টিয়ারিং ও চালাতে, ওটা চলতেছিল না। গাড়ি সোজা যেদিকে ডুবে যাওয়া যে গ্রাম যেখানে পানি টানি হয়েছিল ওই গ্রামের দিকে চলতে লাগলো। চারদিকে পানির উপর ভাঙ্গা ঘরের ছাদ, শত শত সাদা পানির উপর দাঁড়িয়ে, এরকম মনে হচ্ছিল তার। এবং উনি বলেছেন, ভাই ওখানে একটা মসজিদ আছে, এই মসজিদটা আমি দেখলাম যে মসজিদের মধ্যে অনেক সাদা জুব্বা পরা মানুষ, তাদের দাড়ি সাদা, চোখ সাদা, ভ্রু সাদা, সব দাড়ি মোজ সব সাদা, এইরকম কিছু মানুষ সেখানে নামাজ আদায় করতেছেন সেই মসজিদের ভিতরে। এই জিনিস দেখার পর ও বুঝতেই পারছেন যে আজকে হয়তো খুব খারাপ অবস্থানে আছে। ও সোজা লাশটাকে যে নামাবে সে উপায় নেই, কেননা লাশ দেখেন যে লাশ অটোমেটিক নামা এবং দাঁড়িয়ে আছে। ও গাড়ি নিয়ে প্রাণপণে একটা গাড়ি টান দেয়। ওর যে সেদিন মানে শরীরটা ভালো ছিল, এটা সবচেয়ে ওর ভালো একটা সুসংবাদ ছিল। ও
ও গাড়ি নিয়ে যায়, যাওয়ার পর হাসপাতালে যায়, যাওয়ার পর ওর খুব আর্জি যে ওর কোন জায়গায় পাঠাইছে, কোনো আত্মীয় নেই, উনি দিল কেন। হ্যাঁ, উনি খুবই রেগে মেগে একদম পুরো অন্যরকম। পরে উনি গেলেন, যাওয়ার পর হাসপাতালে যান। আপনারা আমাকে কোন ঠিকানা দিচ্ছেন? রিসিপশন আপনাকে ঠিকানা দিছি মানে আপনারা কল দিচ্ছেন, পরে এখান থেকে আমাকে লাশ উঠে নিয়ে গেলাম, আপনারা করলেন। না তো, তোমাকে তো আজকে কোনো কাজ দেওয়া হয় নাই, তোমার তো লাস্ট কাজ অন্যটা ছিল, এই জায়গার তো কোনো ঠিকানা আমাদের নাই। তো আপনি দেখেন খুঁজে, দেখি আপনার স্লিপটা, দেখি যে স্লিপ আপনার ঠিকানা দিছি। তো ওই স্লিপটা বের করে হাসপাতালে যখন দেখাতে যাবেন, দেখে স্লিপের মধ্যে পুরো সাদা হয়ে আছে, সাদা একটা কাগজ, কোনো লেখাই নাই। এবং তারা রিসিপশনে গিয়ে দেখলেন লিস্ট, এইরকম লিস্টে ও কোথাও পাঠানোই হয়নি। তাহলে এখন সবচেয়ে ওর ভয় লাগছে আরো বেশি, যে তাহলে আমাকে কল দিল কে, এই যে ঘটনা ঘটলো লাশ নিয়ে যাওয়া, এই আমার সাথে আত্মীয় কান্নাকাটি, এই বিষয়গুলো তাহলে কি হয়ে গেল। তো ওনার এই অ্যাম্বুলেন্স ড্রাইভারের কথাটা কেউ পাত্তা দিল না, বললো যে এগুলো নাটক করতেছেন আপনি, এরকম ঘটনাও হয় নাকি। তো উনি আসলে এই বিষয়টা আর কাউকে শেয়ার করতে পারে নাই, প্রচন্ড ভয় পেয়েছিলেন। কিন্তু আজও মানে ও এই বিষয়টা তাকে নাকি খুব ভয়ঙ্কর লাগে। তারপর থেকে উনি আর অ্যাম্বুলেন্স চালানই নাই। উনি বলেন যে পরবর্তীতে যে আমি কোনো লাশ নেই, লাশ নিতে গেলেই ভাই আমার মনে হবে যে এটা আবার ওই রকম নাকি, এই সাহসে তিনি অ্যাম্বুলেন্স চালানো বাদ দিয়ে দিয়েছেন। এখন প্রাইভেট কার চালায় ঢাকার মধ্যে, উনি উত্তরায় থাকেন। তো এই ঘটনা আমাকে বলেছেন রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এবারের ঘটনাটি সত্যি বেশ অদ্ভুত এবং এরকম ঘটনা আমি এর আগে কখনোই শুনি নাই। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এটি বিনধারা নামক একটি জায়গায় অবস্থিত। মূলত সারাদিন গ্রামে গ্রামে ঘুরে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাজনা আদায় করতেন তিনি, আর রাতে ইউনিয়ন পরিষদে থাকতেন। আর একটা ইউনিয়ন পরিষদে 9টি ওয়ার্ড থাকে। তো এরকম 9 জন তারা ছিলেন, যাদের উপর প্রত্যেকে একটি করে এই ওয়ার্ডের খাজনা আদায়ের দায়িত্ব ছিল। তো ওনারা 9 জন কি করতেন, হল রুম যেটাকে বিচার কক্ষ বলে, ওখানে ফ্লোরিং করে ঘুমাতেন। আর ওই ইউনিয়ন পরিষদটি ছিল একটা রাস্তার পাশে ফাঁকা একটা জায়গায়। ইউনিয়ন পরিষদের পিছনে ছিল বাঁশঝাড় এবং পুরনো পরিত্যক্ত একটি কবরস্থান। কবরস্থানের পেছনে আবার একটি মাদ্রাসা রয়েছে। সারাদিনের কাজ শেষ করে যখন আসতেন, তখন মনে হতো নিস্তব্ধ একটা বিরাট কোনো জায়গায় চলে এসেছেন, কোনো সারা শব্দ নাই, কোনো মানুষজন নাই, এমন একটা অবস্থা। তাই ইউনিয়ন পরিষদ ছাদে বসে দিন শেষে সকলে আড্ডা দিতেন। যদিও অল্প সময়ের জন্য দিতেন, কারণ হচ্ছে ওনারা বা যাদের অধীনস্থ ছিলেন তারা ওনাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে ছাদে একা একা বসে গল্পগুজব করা যাবে না। সবাই মিলে বসলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু কোনোভাবেই একা একা যাওয়া যাবে না। আর এখানে বেশিক্ষণ সবাই মিলেও থাকাও যাবে না, মানে একা একা আসা যাবে না, এবং সবাই মিলেও বেশিক্ষণ এখানে অবস্থান করা নিষেধ। এমনকি ছাদের কিনারায়ও যেতে নিষেধ করেছিলেন তারা। কারণ হলো এই জায়গায় নাকি জিনের উপদ্রব রয়েছে, যেহেতু ওখানে মানুষজন কম থাকে। এই জন্য 10 থেকে 12 দিন সব ঠিকঠাকই ছিল। তারপর ঘটনা শুরু হয়। একদিন সবাই ওনারা ছাদে বসেছিলেন, ওনারা যাদের অধীনস্থ ছিলেন তারা সহ। এরকম 2 জন ছিলেন, একজনের নাম রনি আর একজনের নাম তুহিন। তো হঠাৎ করে ওনারা দেখতে পান আকাশ থেকে তারা খসে পড়েছে। আমরা তারা খসা বলি না, ঠিক সেটা। এটা কিন্তু সবাই দেখেছিল সেখানে। ব্যাপারটা স্বাভাবিকভাবে সবাই নিয়েছে। এর পরের দিন এই যে আরিফ ভাই, উনি ছাদে একা একা বসে আছে। একা একা কিন্তু বসে থাকা নিষেধ ছিল। তারপরে অনেক সময় সবাই একসাথে আসতো না, সবাই ক্লান্ত থাকতো, পরিবারের সাথে ফোনে কথা বলতো। হঠাৎ করে উনি দেখে একটা প্রকাণ্ড বড় আগুনের গোলা ধপাস করে একটা জায়গা থেকে উড়ে এসে ওই ইউনিয়ন পরিষদের পেছনে একটা গাছে ওখানে এসে পড়ে, এবং ওখানে এসে পড়ার সাথে সাথে সেটা নিভেও যায়। এইরকম টুকটাক ঘটনার সাথে ওনারা মোটামুটি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। আসল ঘটনা শুরু হয় এর ঠিক 2 দিন পর থেকে। রাজু নামে আর একটা ছেলে, যে ওনাদের সাথেই কাজ করত, প্রথমে তার সাথে ঘটনাটি ঘটে। সে একদিন সন্ধ্যার দিকে ওয়াশরুমে যায়। বলে রাখা ভালো, ওই ওয়াশরুমটা ছিল ওই ইউনিয়ন পরিষদের একদম কোনায়, মানে শেষ দিকে আর কি। রাজু ওয়াশরুম শেষ করে বের হবে, তখন সে দেখে ওয়াশরুমের দরজা বাইরে থেকে লক করা এবং ওয়াশরুমের মেইন দরজাও লক করা।
মেইন দরজা এবং তার ওয়াশরুমের দরজা বলতে বোঝাই হচ্ছে একটা মেইন দরজা দিয়ে ঢোকে কয়েকটা ওয়াশরুম থাকে, প্রত্যেকটা ওয়াশরুমের আবার দরজা থাকে। মেইন দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে বাইরে থেকে কিন্তু কেউ আর ওয়াশরুম ব্যবহার করতে পারবে না। আবার ভেতরে যদি কেউ থাকে তার নিজের ওয়াশরুমের দরজা খুলেও ওই মেইন দরজা বন্ধ থাকলে সে আবার বের হতে পারবে না, এমন একটা ব্যাপার আর কি। তো ওই সময় আবার বিদ্যুৎ ছিল না। ওই রাজু ছেলেটা তার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে, দেখে সেই ফ্ল্যাশ লাইটটিও লাফালাফি করছে, মানে আলো লাফালাফি করছে। তো সে ফোন করবে, দেখে তার ফোনে নেটওয়ার্ক নাই। অদ্ভুত ব্যাপার। কয়েক মিনিট পরে বিদ্যুৎ আসে, দেখে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। আর ওয়াশরুমের দরজাও, মেইন দরজা যেটা সেটাও খোলা এবং তার ওয়াশরুমের দরজা সেটাও খোলা। রাজু সবাইকে গিয়ে ঘটনাটা খুলে বলে এবং ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ওকে দেখে মনে হচ্ছিল ঘেমে মাত্র গোসল দিয়ে এসেছে। এটা কেউ মনে করতে পারেই যে কেউ মজা করার জন্য এটা করেনি তো, কিন্তু না, এমন নিষ্ঠুর মজা ওখানে কেউ করবে না। এরকম ছোট ছোট ঘটনা নিয়ে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে এই রনি এবং তুহিন, ওনাদের আন্ডারেই তো ওনারা ছিলেন, মানে যারা হোল্ডিং ট্যাক্স কালেক্ট করতেন আর কি, এই রনি এবং তুহিন তাদেরকে নিয়ন্ত্রণ করতেন। তো এই দুইজন এসে অন্য 9 জনদেরকে বলেন যে ওয়াশরুমে সন্ধ্যার পর একা কাউকে না যেতে, কমপক্ষে একজন যেন সাথে নিয়ে যাওয়া হয়। এরপরে কয়েকদিন ঠিকঠাকই ছিল, কারোর সাথে কিছু ঘটেনি। 15 থেকে 20 দিন পর আনুমানিক রাত 8:30 বা 9টা, মানে খুব যে রাত তা কিন্তু না, এই যে আরিফ ভাই উনি ওয়াশরুমে গিয়েছেন। কাউকে অবশ্য সাথে নেননি, কারণ এত কিছু তার মাথায় ছিল না। আর রাজুর সাথে যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু ওনার মনে ছিল যদিও, কিন্তু ব্যাপারটা হলো কি, 2 জন গ্রাম পুলিশ সদস্য রাত্রে কিন্তু পাহারা দিত এবং ওই সময় তারা পাহারাও দিচ্ছিলেন। যেহেতু 2 জন পাহারা দিচ্ছেন, এই সমস্ত জিনিস চিন্তা করে এই আরিফ ভাই উনি আর সাথে কাউকে নেননি। উনি ওয়াশরুমে গিয়েছেন, মেইন দরজা দিয়ে ঢুকেছেন, তারপর একটা ওয়াশরুমে গিয়েছেন। তো ফ্রেশ হয়ে উনি যখন দরজাটা খুলেছেন, মানে সিটকেনি যেটা খুলেছেন, দেখে যে বাইরে থেকে সিটকেনি লাগানো। আজব ব্যাপার, সিটকেনি কে লাগালো? সিটকেনি লাগালো তো একটা শব্দ হয়, উনি এই শব্দ তো পাননি। উনি তো ধাক্কাধাক্কি শুরু করেছেন, কিন্তু দরজা খুলছে না। ওদিকে হঠাৎ করে তার কানের কাছে একটি ভারী কণ্ঠ অদৃশ্যভাবে বলে ওঠে, আমাদের সমস্যা হচ্ছে, যা, চলে যা, চলে যা এখান থেকে। উনি চিন্তা করেছিলেন যে মনের ভুল হচ্ছে না তো, হ্যালুসিনেশন হচ্ছে না তো। এই চিন্তা করে উনি ওনার সাথে থাকা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালান এবং সেই রাজুর ঘটনার মতোই ওনার ফোনের ফ্ল্যাশ লাইটের আলো লাফালাফি করতে থাকে। অথচ ওই ফোনটি উনি মাত্র 2 দিন হলো কিনেছিলেন, একদম নতুন ফোন। নতুন ফোনে এমনটা হওয়াটা অস্বাভাবিক। উনি তো ভয়ে ঘেমে একাকার। উনি যে কাউকে ডাকবেন এমন শক্তি পাচ্ছিলেন না, উনি শরীর অসাড় হয়ে আসছিল। তারপরও উনি চিৎকার করার চেষ্টা করছিলেন। চিৎকার করতে থাকেন। ওই 2 জন গ্রাম পুলিশ সদস্য সেখানে আসেন। আসার পরে এই আরিফ ভাইকে তারা সেখান থেকে উদ্ধার করেন এবং তারা বলেন ওয়াশরুমের মেইন দরজা নাকি বাইরের থেকে লক করা ছিল, মানে সিটকেনি লাগানো ছিল, এবং তার ওয়াশরুমের দরজাটাও লক করা ছিল। কিন্তু এই 2 জন গ্রাম পুলিশ তারা কাউকে এই জায়গায় আসতেও দেখেননি, যেতেও দেখেননি। তাহলে এই কাজটি কারা করছে? ওই ঘটনার পর থেকে রাতের বেলা পারতপক্ষে কেউ ওয়াশরুমে যেত না, গেলেও 3-4 জন সাথে যেত। এদিকে ওনাদের কাজও একটা পর্যায়ে শেষ হয়ে যায়, আর ওনারা কাজের উদ্দেশ্যে অন্য ইউনিয়ন পরিষদে চলে যান। পরের বছর আবারও এই আরিফ ভাইকে ডাকা হয়েছিল, কিন্তু উনি সাফ না করে দেন যে উনি ওই জায়গায় আর কাজ করবেন না। প্রিয় লিসেনার্স, এই রকমের যে জায়গাগুলো সাধারণত ইউনিয়ন পরিষদ ভবন যেগুলো, ওগুলো দেখা যাচ্ছে গ্রামের একদম এমন একটা জায়গায় যেখানে সরকারি খাস জমি রয়েছে, সাধারণত এই জায়গাগুলোতে হয়ে থাকে। কিছু কিছু জায়গা তো একদমই নির্জন। আমি এমন অনেক ইউনিয়ন পরিষদে দেখেছি এটা একদম নির্জন জায়গা, সেখানে দিনের বেলা তো মানুষ কম যায়। এমন জায়গায় যেহেতু এটা হয়ে গেছে, মানুষ কাজের জন্যই যায়, কিন্তু বিকাল হলে ওই জায়গাটা এতটাই শুনশান নীরব হয়ে যায়, রাতের বেলা ওখানে যে কেউ যাবে সেটা কল্পনাই আনা খুবই কঠিন।
আর সেখানে যদি মানুষজন থাকে, তারপর বাঁশঝাড়, পরিত্যক্ত একটা কবরস্থান এরকম যদি থাকে, তাহলে তো ভয়ের ঘটনা ঘটাটা খুবই স্বাভাবিক, তাই না? প্রিয় লিসেনার্স, ওয়াশরুমে গেলে অনেক সময় দরজা বন্ধ হয়ে যায়। যদি অটোলক দরজা থাকে, সেটা যে কোনো কারণে বিভিন্ন তালায় ত্রুটি থাকে, এর কারণে বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু সিটকানিওয়ালা দরজা যদি লক হয়ে যায় বাইরে থেকে, তাহলে বিষয়টা কি স্বাভাবিক? কেউ দুষ্টমি করে লক করে দিলে সেটা ভিন্ন কথা, কিন্তু সত্যি বাইরে থেকে যদি কেউ লক করে দেয় আর লক করার মতো কেউ নাও থাকে ওই জায়গায়, তাহলে নিঃসন্দেহে এটা ভুতুড়ে কাজ হতেই পারে। অনেকে চিন্তা করতে পারেন যে সিটকানি তো সাধারণত লোহার হয়, জিন তো লোহা দেখলে ভয় পায়, তাহলে এটা তারা কিভাবে লাগায়? প্রিয় লিসেনার্স, এটা সত্য, জিন লোহা দেখলে ভয় পায়, কিন্তু সব জিন কিন্তু লোহা দেখলে ভয় পায় না, সব জিন আগুন দেখলেও ভয় পায় না। অনেক জিন মায়াজাল সৃষ্টি করে আগুন জ্বালাতে পারে, তো তারা আগুন দেখলে কিভাবে ভয় পাবে? এই জন্য ব্যতিক্রমী জিন তো আছেই, যারা এই লোহা, আগুন এগুলো কোনো কিছু দেখে ভয় পায় না, বা এগুলোর প্রভাব তাদের উপরে কাজও করে না। তেমনটা হতেই পারে। এমনই হয়তোবা ওই জায়গাতে কিছু জিন ছিল যারা এগুলোতে ভয় পেত না। প্রিয় লিসেনার্স, আশা করছি ছোট এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদেরকে পাঠিয়েছেন সোহেল রানা ভাই। ওনার বাড়ি ঢাকা জেলার সাভার উপজেলার বলিয়ারপুর এলাকায়। উনি এর আগেও একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন, সেই ঘটনাটি ইতোমধ্যে আমরা প্রচার করেছি। এটি ওনার পাঠানো দ্বিতীয় ঘটনা। উনি ওনার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। ওনার মামা পেশায় একজন ট্রাক চালক। উনি ঢাকা চিটাগাং হাইওয়েতে ট্রাক চালাতেন। সময়টা 2015 সাল। উনি একদিন ওনার সাথে হেল্পার পাচ্ছিলেন না, হেল্পার কোনো কারণে আসেনি বা অসুস্থ ছিল। তখন উনি চিন্তা করলেন যে একা একা কিভাবে যাবেন, মাল লোড করা, আনলোড করা, অনেক কাজ রয়েছে, আর একা একা ট্রাক চালানো ঠিক না, পালাক্রমে ট্রাক চালাতে হয়। যখন হেল্পার পাওয়া যাচ্ছিল না, তখন মালিকের সাথে যখন উনি যোগাযোগ করেন, তখন মালিক নিজেই এই সোহেল রানা ভাইয়ের মামার সাথে যাওয়ার জন্য রাজি হন। ওনারা রাত 12টার দিকে ট্রাক নিয়ে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দেন। রাত প্রায় 2:30টার মতো বাজে তখন কুমিল্লাতে ওনারা ঢুকেছেন। কুমিল্লার একটি জায়গায়, সঙ্গত কারণে ওই জায়গাটির নাম বলা হয়নি, কারণ সোহেল রানা ভাইয়ের মামা ওই জায়গাটির নাম বলতে নিষেধ করেছেন, কারণ ওনার পরিচিত অনেক ট্রাক চালক ওদিক দিয়ে আসা যাওয়া করেন। যদি তারাই বিষয়টা শোনেন, তাহলে তারা সোহেল রানা ভাইয়ের মামাকে বলতে পারেন যে আমাদেরকে ভয় দেখাচ্ছেন বা এরকম কিছু একটা। তো যাই হোক, এই কারণে উনি মূলত এই বিষয়টা হাইড করতে বলেছেন। তো যাই হোক, একটা জায়গায় এসে হঠাৎ করে হয় সেটা হলো গাড়ির চাকার যে ডিফারেন্সিয়াল, এটার এক্সেল ভেঙে যায়। আর এই কারণে গাড়ি আর আগাচ্ছিল না। জটিল একটা সমস্যা। এখন এই সমস্যার সমাধান করাটা অত্যন্ত কঠিন ছিল, কারণ যেই জায়গায় এসে এই সমস্যাটা হয়েছিল ওই জায়গার আশেপাশে কোনো লোকালয় ছিল না। এখন সমস্যা হয়েছে রাস্তার এমন একটা জায়গায়, ওখান থেকে কিন্তু এই ট্রাকটা ঠেলে লোকালয়ে আনাও সম্ভব না। তখন যে কাজটি করা হয় সেটা হলো পুলিশকে ফোন করা হয়। হাইওয়ে পুলিশ এসে রেকর্ড দিয়ে ওই ট্রাকটি একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। যেই জায়গাটাতে নিয়ে যায় সেই জায়গাটা আবার একদম শুনশান নীরবতা ছিল। আর যেই জায়গাতে নিয়েছে রাস্তারই পাশে একটা জায়গায়, এটা মনে হচ্ছে যে মাটি ফেলে উঁচু করা হয়েছে এমন একটা জায়গায়, আশেপাশের লোকজন নাই। আর মালিকও বলেছিলেন যে এখানেই থাক। পুলিশরা চেয়েছিলেন যে সেটা যদি থানায় নিয়ে যাওয়া যায় ওখান থেকে মেরামত করতে, আর থানায় নিয়ে গিয়ে একটা জটিলতাও তো আছে। এই কারণে মালিক বলেছিলেন যে এটা এই জায়গাতেই থাক, উনি এটা মিস্ত্রি লাগিয়ে মেরামত করে নেবেন। তো পুলিশকে একটা নির্দিষ্ট ফি দিতে হয়, রেকার ফি। এই রেকার ফি সরকারি একটা ফি, এটা দেওয়ার পরে পুলিশ চলে যান তাদের ডিউটি করতে অন্য জায়গায়। এখন মালিক চিন্তা করেন, যদি এই লোকাল কোনো ড্রাইভারকে বা লোকাল কোনো মিস্ত্রিকে আনা হয়, তাদেরকে তো চেনেন না, আর পরিচিত যদি মিস্ত্রি দিয়ে সারানো হয়, যারা আগেও সেরেছে বা মেরামত করেছে ট্রাকটা, তাদের ট্রাকের কোন জায়গায় কি আছে, কি সমস্যা তারা জানে।
আর খরচও কম লাগবে। এই কারণে উনি কুমিল্লার কোনো মিস্ত্রি দিয়ে সারাতে চাচ্ছিলেন না। তখন এই সোহেল রানা ভাইয়ের মামাকে বলেন যে উনি এই রাত্রেই ঢাকায় চলে যাবেন, ঢাকায় গিয়ে পরের দিন উনি মিস্ত্রি নিয়ে আসবেন এবং কি কি সমস্যা হয়েছে, কি কি যন্ত্রাংশ লাগতে পারে, সম্ভাব্য সব যন্ত্রাংশ নিয়ে উনি আসবেন। তো এই চিন্তা করে ওনারা চলে যান, উনি মালিক চলে যান ঢাকার উদ্দেশ্যে। রাস্তার অপোজিট পাশ থেকে একটা বাস ধরিয়ে দেওয়া হয়, উনি চলে আসেন ঢাকাতে। এখন এই সোহেল রানা ভাইয়ের মামা উনি গাড়ির মধ্যেই ওই রাত কাটিয়ে দেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। পরদিন সকালবেলা ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার পার হয়ে লোকালয় পরে, সেখানে দোকানপাট আছে, সেখান থেকে উনি কিছু শুকনো খাবার কিনে আনেন। কখন মালিক আসবে তার অপেক্ষায় থাকেন। মালিকের কিন্তু সকাল 11টা-12টা বা দুপুরের মধ্যে চলে আসার কথা। তো উনি মালিককে যখন সকালে ফোন দিয়েছিলেন তখন মালিক বলছিল যে উনি মিস্ত্রি পেয়েছেন এবং প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো উনি সাথে নিয়ে আসবেন এবং সেই কেনাকাটা করছেন, কিন্তু অনেক প্রয়োজনীয় যন্ত্রাংশ উনি পাচ্ছেন না। সন্ধ্যার দিকে মালিক ফোন করে জানায় যে তিনি সকল যন্ত্রাংশ পেয়েছেন, কিন্তু উনি আগামীকাল সকালের আগে আসতে পারবেন না। এই কারণে সোহেল রানা ভাইয়ের মামা যেখানে আছে ওইখানেই ট্রাক নিয়ে থাকতে বলেন। সোহেল রানা ভাইয়ের মামা উনি তো আসলে ওইরকম প্রিপারেশন নিয়ে ওখানে আসেন নাই, খাবার দাবার একটা ব্যাপার ছিল, বিভিন্ন সমস্যা আছে। এই কারণে উনি বিরক্তও হন, কিন্তু কি করা, ট্রাক রেখে তো চলে যাওয়া যায় না। এমন একটা নির্জন জায়গায় চোর ডাকাতের ভয় আছে, ট্রাকের অনেক যন্ত্রাংশ চুরি হয়ে যেতে পারে, অনেক ধরনের সমস্যা আছে। এই কারণে উনি ট্রাক রেখে তো কোথাও যেতেও পারছেন না। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়, উনি ট্রাকের মধ্যেই ছিলেন। ট্রাকের যে সামনের যে উইন্ডশিট রয়েছে এবং পাশের যে জানালাগুলো আছে ওগুলা বন্ধ করে দিয়ে একটু কাপড় টানিয়ে দেন, তারপর ওর মধ্যে উনি শুয়ে পড়েন। রাত আনুমানিক 1:30 কি 2টো বাজে। হঠাৎ করে মনে হলো একটা বাচ্চার কান্নার আওয়াজ ওনার কানে ভেসে আসছে, খুব মৃদু এবং চাপা কান্নার আওয়াজ। ওনার কাছে মনে হলো কান্নার আওয়াজ কোত্থেকে আসে, বাইরে নিশ্চয়ই হবে, কিন্তু উনি ফিল করছিলেন এই কান্নার আওয়াজটা এত তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছে এবং এটাও মনে হচ্ছে ওনার কানের কাছে মুখ লাগিয়ে কেউ কান্নাকাটি করছে, কিন্তু শব্দটা কিন্তু আস্তে, কিন্তু এতটা তীক্ষ্ণ যে ওনার মাথা ধরে যাচ্ছিল। একটা পর্যায়ে উনি ঘুম থেকে উঠে পড়েন, চিন্তা করে কান্নার আওয়াজ কোত্থেকে আসে। এই চিন্তা করে উনি গাড়ির যে দরজা এটা খুলে নিচে নামেন। নিচে নামার পরে উনি দেখতে পান যে ওনার ট্রাক থেকে 15-20 হাত দূরে একটা বাচ্চা কান্নাকাটি করছে। উনি এটা দেখে খুব অবাক হন এই কারণে যে মনে হচ্ছিল ওনার একদম কানের কাছে মুখ লাগিয়ে কান্নাকাটি করছে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে যে বাচ্চাটি কান্নাকাটি করছে সে গাড়ি থেকে 15-20 হাত দূরে। তাহলে 15-20 হাত দূর থেকে কান্না করা বাচ্চার শব্দ তার কানের এত কাছে কিভাবে এলো? গাড়ির দরজা লক থাকলে কিন্তু বাইরের এরকম শব্দ সচরাচর কানের কাছে আসে না, আর উনি খুব ভালোভাবে লক করেছিলেন। এদিকে সোহেল রানা ভাইয়ের মামা চিন্তা করলেন যে বাচ্চাটি হয়তোবা পথ ভুল করে এখানে চলে এসেছে, যেহেতু লোকালয় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে, এই জন্য কান্নাকাটি করছে। তো উনি ওই বাচ্চাটির কাছে যান, কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে ও বাবু, তোমার বাসা কোথায়? তুমি এখানে আসছো কেন? কান্না করছো কেন? ওই বাচ্চা কান্না থামিয়ে দেয় যখনই সোহেল রানা ভাইয়ের মামা তার সাথে কথা বলা শুরু করেছে, কিন্তু ওই বাচ্চা কোনো উত্তর দেয় না। ওই বাচ্চার সাথে উনি কথা বলছেন কিন্তু বাচ্চা কোনো উত্তর দেয় না, বাচ্চা তার দিকে তাকিয়ে আছে। বাচ্চাটার বয়স ছিল 5 থেকে 6 বছরের মতো, আর সে ছিল কুচকুচে কালো। ওই সময় যে চাঁদের আলো যতটুকু ছিল সেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল, বেশ ছিপছিপে গরম, এবং ওই বাচ্চার শরীরে কোনো কাপড় চোপড় ছিল না। আর যখন সোহেল রানা ভাইয়ের মামা এটা লক্ষ্য করলেন, হঠাৎ করে তার চোখ গেল ওখান থেকে একটু দূরে, এটা বোঝা যায়, চাঁদের আলোতে বোঝা যায় সেই জায়গাটা এখানে ঝোপ জঙ্গলের মতো আছে। ওনার কাছে মনে হলো ওইখানে আর একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, ঠিক এটার মতোই। তবে এটাকে উনি ওনার
দৃষ্টিভ্রম ভাবলেন, কারণ হচ্ছে ঘুম থেকে উঠে এসেছেন, দূরে রাতের বেলা চাঁদের আলোতে কোনো লতাপাতাকেও কিন্তু মানুষের অবয়ব বলে মনে হলেও হতে পারে এবং হওয়াটাই স্বাভাবিক। উনি এটাই ভেবেছেন। উনি চিন্তা করেন যে বাচ্চাটাকে একা একা এখানে রাখবো, এই রাতের বেলা কোথায় গিয়ে দিয়ে আসবো। তখন ওই বাচ্চাটাকে বলেন যে বাবু তুমি আমার সাথে আসো, আমার গাড়িতে ঘুমাও, আশেপাশে তো ঠান্ডা বাতাস বইছে, যেহেতু ফাঁকা জায়গা, আমার এখানে কাপড় চোপড় আছে, তুমি এটা গায়ে দিয়ে ঘুমাও, সকালবেলা তোমাকে তোমার বাসায় পৌঁছে দেবো। এই কথা বলে ওই বাচ্চার হাত ধরে টানতে থাকেন। বাচ্চাটা উঠে দাঁড়ায় এবং তার সাথে আসতে থাকে। কান্না থামিয়ে দিয়েছে ওই বাচ্চা, আর কোনো শব্দও করছে না, কান্নাকাটিও করছে না, কোনো কথাও বলছে না। হঠাৎ করে সোহেল রানার মামা ফিল করেন এই বাচ্চার হাত খুবই ঠান্ডা, অস্বাভাবিক রকমের ঠান্ডা। অনেক সময় প্রচন্ড শীতে আমরা জানালার কাচে যদি হাত দেই, বাইরের যে জানালাগুলো থাকে ওই কাচ যেমন খুব ঠান্ডা হয়ে থাকে, ঠিক তো ওই রকমের ঠান্ডা। তখন সোহেল রানার মামা চিন্তা করেন যে এতক্ষণ তো ঠান্ডার মধ্যে ছিল, আশেপাশে ঠান্ডা বাতাস বইছে, যদিও তখন শীতকাল ছিল না, তবে ফাঁকা জায়গা হয় বেশ ঠান্ডা ছিল, তো ওই কারণে হয়তো বা শরীর ঠান্ডা। তাকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে গাড়ি থেকে মোটামুটি 5-6 হাত দূরে আছে। হঠাৎ করে মনে হলো যে সোহেল রানার মামার আগাতে পারছেন না, উনি থেমে গিয়েছেন। তো উনি থেমে যাওয়ার কারণ কি, উনি যেই বাচ্চার হাত ধরে টেনে নিয়ে আসছিলেন, উনি খেয়াল করেন ওই বাচ্চাটা একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, আর ভেতরে আসছে না, মানে এগিয়ে যাচ্ছে না গাড়ির দিকে। তখন উনি বাচ্চাটার হাত ধরে টানছেন, বাবু আসো, ভেতরে আসো, এখানে এসে ঘুমাও, এভাবে রাতের বেলা তো বাইরে থাকা ঠিক না। উনি এই যে টানছেন, ওই বাচ্চাকে এক চুলও নড়াতে পারছেন না। আর উনি এটাও খেয়াল করেন যে এই বাচ্চার চেহারাটা মনে হচ্ছে আরো বেশি অস্বাভাবিক মনে হচ্ছে। কারণ হলো ওনার গাড়ির মধ্যে যে ছোট্ট লাইট থাকে, সেই লাইট জ্বালানো ছিল, ওই লাইটের আলোটা কিছুটা ওই বাচ্চার চেহারা এসে পড়েছিল। তখন উনি বাচ্চার যে চেহারাটা দেখতে পান, চেহারাটা খুবই বিভৎস, অনেকটা পুড়ে যাওয়া কোন চেহারার মতো, আর চোখগুলো অনেক বড় বড়। কোন বাচ্চা মানুষের চোখ এত বড় বড় হয় না। উনি এই দৃশ্য দেখার পর বেশ ভয় পান, আর উনি যেই বাচ্চার হাতটা ধরে রেখেছিলেন তারপরও চিন্তা করেছেন যে আমি হয়তো অন্ধকারে ভুল দেখছি। তারপরে যখন ওই বাচ্চার হাত ধরে আরো একবার টানার চেষ্টা করেন, তখন হাতটা ছুটে যায় বলতে ওই বাচ্চার হাতটা তার হাত থেকে ছুটে যায়, এবং ছুটে গিয়ে উনি ট্রাকের দিকে হুমড়ি খেয়ে পড়েন। উনি এরপরে দেখতে পান ওই বাচ্চার অবয়বটা মনে হচ্ছে পরিবর্তন হচ্ছে, এবং বাচ্চাটা আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি যে বিভৎস কান্না, এটা কানের একদম ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কে আঘাত করে। কোনো মানুষ এভাবে কান্নাকাটি করতে পারে না। উনি ভয় পেয়ে গাড়ির মধ্যে ঢুকে দরজা লক করে দেন। আবার জানালার পাশে এবং সামনে কাপড়গুলো ঠিকঠাক আছে কিনা, সরে গিয়েছে কিনা এটা দেখে উনি গাড়ির মধ্যে শুয়ে পড়েন এবং আল্লাহর নাম নিতে থাকেন। ওদিকে ওনার কাছে মনে হচ্ছে যে কিছু একটা ওনার গাড়ির চারদিকে হেঁটে বেড়াচ্ছে এবং কান্নাকাটি করছে। আর এই কান্নাটা আস্তে আস্তে মনে হচ্ছে ওনার মাথায় হাতুড়ির বাড়ির মতো এসে লাগছে। উনি এভাবে কতক্ষণ ছিলেন জানেন না। ওনাকে উদ্ধার করা হয় পরদিন সকালবেলা 11টার দিকে। এই গাড়ির মালিক মিস্ত্রি নিয়ে এসেছেন। উনি এসে দেখেছেন যে গাড়ির জানালা এবং আশেপাশে পর্দা দেয়া। উনি এই সোহেল রানা ভাইয়ের মামাকে ফোন করেছেন। তার কাছে মনে হলো যে ফোনটা গাড়ির ভেতরেই আছে, বাজছে। তো উনি ভেবেছেন হয়তো বা ফোনটা রেখে আশেপাশে গিয়েছে নাস্তা টাস্তা করতে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় যখন আসে না, এবং তারা নিশ্চিত হয় যে এই সোহেল রানা ভাইয়ের মামা গাড়ির ভেতরেই আছেন। চিন্তা করে কোনো বিপদ আপদ হলো না তো, ডাকাডাকি শুরু করেন, তাতেও যখন কাজ হয় না, সব চেষ্টা করার পরেও যখন ব্যর্থ হলেন, তখন জানালার একটা কাঁচ ভেঙে গাড়ির লক খুলে তাকে ওখান থেকে উদ্ধার করা হয়েছিল। কারণ ওই গাড়ির এক্সট্রা চাবি আবার ওই সময় তার কাছে ছিল না, মানে মালিকের কাছে ছিল না, যার কারণে দরজাটা খুলতে পারেননি উনি। যখন সোহেল রানা ভাইয়ের মামাকে উদ্ধার করা হয়, তখন দেখেন সোহেল রানা ভাইয়ের মামার শরীরটা অনেকটা নীলাভ আকার ধারণ করছে, মানে নীল নীল হয়ে গেছে, এবং শরীরে প্রচন্ড জ্বর, উনি কথা বলতে পারছেন না।
এরপর ওইখান থেকে দ্রুত তাকে উদ্ধার করা হয়, উদ্ধার করে দ্রুত বাড়িতে পাঠানো হয়, বাড়িতে পাঠানোর পর হসপিটালে ভর্তি করানো হয়। হসপিটালে ভর্তি করার পর দেখা যাচ্ছে উনি শুধু আবল তাবল বলছেন, এলোমেলো কথাবার্তা বলছেন এবং কাউকে উনি চিনতে পারছেন না। উনি কিছুটা সুস্থ হওয়ার পর ওনাকে একজন হুজুর দেখানো হয়। হুজুর টানা ঝাড়ফুঁক করতে থাকেন এবং রুকিয়া করতে থাকেন। 1 মাস 23 দিন পর উনি স্বাভাবিকভাবে কথা বলা শুরু করেন এবং সকলকে চিনতে পারেন। তখনই মূলত এই রাতে ঘটে যাওয়া ঘটনাটা উনি সকলকে অবহিত করেন যে কি হয়েছিল। এরপরে মামার শরীর সুস্থ হয়ে যায় যদিও, ওদিকে যেটা হয় যে মামা পরবর্তীতে ওই যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল ট্রাক নিয়ে আবার ওই দিক দিয়ে যাওয়ার সময় ট্রাকটা থামিয়ে, আশেপাশে তো আসলে ওরকম লোকজন নাই, কিন্তু দিনের বেলা তো কিছু লোক আশেপাশে কাজ করছিল, মানে লোকালয় আরেকটু দূরে থাকলেও লোক কাজ করছিল, তো তাদেরকে ওই জায়গা সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে কিছুদিন আগে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটেছে, কারণ কি? তখন ওখানকার একজন লোক বলেছিল যে এই জায়গায় একটা পুকুর ছিল, এই পুকুরে মাছ চাষ করত একটা যুবক। একবার কি হলো, একটা বাঘ প্রতিবন্ধী ছেলে এই পুকুরের পানিতে পড়ে মারা যায়। 3-4 দিন পর ডেড বডিটা ভেসে ওঠে, খুব বিভৎস অবস্থায় পাওয়া যায়। তো এরপরেই নাকি ওই ছেলেটাকে রাতের বেলায় আশেপাশে দেখা যেত। তারপরে এখানে মাছ চাষটা বন্ধ হয়ে যায় আর এই জায়গাটা ভরে ফেলা হয়, মানে মাটি ফেলে ভরে ফেলা হয়, এখানে দোকান টোকান দেয়া হবে আর কি। তো লোকালয় থেকে তো আসলে এই জায়গাটা অনেক দূরে, দোকান দিলে চলবে না, মানুষজনের আসা যাওয়া কম, এই কারণে এই জায়গাটা এভাবে পড়ে আছে, হয়তো বা পরবর্তীতে সেখানে দোকান টোকান হয়ে যাবে। তো এই ছিল ব্যাপারটা যে কেন এই সোহেল নামের মামা ওইখানে এই জিনিসটা দেখেছিলেন। প্রিয় লিসেনার্স, আসলে হাইওয়ের আশেপাশে কিন্তু এমন অনেক জায়গা রয়েছে যেখানে রাতের বেলা একা একা থাকলে ভয় তো লাগবেই, কোনো ভয়ের ব্যাপার উপস্থিত না হলেও কিন্তু ভয় লাগবে। আর যদি সেখানে সত্যি সত্যি কোনো ভয়ের জিনিস থাকে তাহলে তো কথাই নেই। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যারা হাইওয়েতে ভ্রমণ করছেন তারা কিন্তু আশা করছি এই ঘটনাটি পছন্দ করবেন। আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি মহান রবের অশেষ রহমতে। আমার নাম মোহাম্মদ সজীব। আমি ঢাকায় নিউ মার্কেট এলাকায় থাকি। নিউ মার্কেটে আমার একটি কাপড়ের দোকান আছে। আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আমার কাজের প্রচন্ড চাপ থাকে, তাই ঘটনাটি পাঠাবো করে আর পাঠানো হয়নি এতদিন। বউ সন্তান নিয়ে ঢাকাতেই থাকি, আর সময় পেলে দীর্ঘদিন পর পর গ্রামে যাই। তবে একবারের যাত্রা আমার স্মৃতিপটে এমনভাবে বেঁধে গেছে যা আমি চাইলেও আর কোনোদিন মুছতে পারবো না। ঘটনাটি আজ থেকে প্রায় 6 বছর আগের, কিন্তু প্রতিটি মুহূর্তে আমার অক্ষরে অক্ষরে মনে আছে। একদিনের ঘটনা, আমি গ্রাম থেকে শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের গ্রামে একটি বাস স্টেশন ছিল, আর এই বাস স্টেশনটি আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল। যাত্রীরা বাসের জন্য সেখানে অপেক্ষা করত। আমার গ্রামে খুব একটা আসা হতো না। পরিবার নিয়ে আমি ঢাকাতেই থাকতাম। গ্রামে আসা যাওয়া কম হওয়ার কারণে এখানে রাস্তাঘাট বা নিয়ম নীতি তেমন একটা বুঝতাম না। তবে আমি জানতে পারি যে সেই বাস স্টপটি গ্রামের মানুষদের ভালো সেবা দেয় অন্যান্য বাস স্টপের তুলনায়। আর বাসগুলোর সেখান থেকে একটি অজপাড়া গা হয়ে শহরের দিকে রওনা দেয়। আমার স্টাফরাও কিছুটা এরকমই ছিল। এইবার গ্রামে আমি জমি জমার একটি কাজের জন্য এসেছিলাম, তাই তেমন কোনো জিনিসপত্র বা কাপড় চোপড় নিয়ে আসিনি। আর এবার গ্রামে আসার পর যতদিন ছিলাম ততদিন আমার চাচার ভাষাতেই থেকেছিলাম, আর সেখান থেকেই আবার শহরের উদ্দেশ্যে রওনা দিই। ঢাকা থেকে যে অল্প টুকিটাকি জিনিস নিয়ে এসেছিলাম তাই আবার ব্যাগে ভরে রওনা হয়েছিলাম। আমি আরো একটি অদ্ভুত বিষয় জানতে পারি গ্রামের এই শেষ প্রান্তের বাস স্টেশনের সম্পর্কে, আর সেটি হলো বাস স্টেশনটি একেবারে একটি বড়সড় কবরস্থানের সাথে লাগোয়া ছিল। সেখানের পরিবেশটা দিনের বেলায় তো ভয়ঙ্কর থাকতোই, কিন্তু রাতের বেলায় তার ভয়াবহ পরিবেশ বর্ণনা করার মতো নয়। তবে আমি শহরে থাকার কারণে এবং কখনো কোনো অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন না হওয়ায় এসব জিনিস অত একটা তোয়াক্কা করলাম না। কিন্তু আমার আজও স্পষ্টভাবে মনে আছে, যেদিন রাতে আমি গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিই সেই দিন ভারী বৃষ্টিপাত হচ্ছিল, আর আমার মনে হয়েছিল সেটি ছিল অমাবস্যার। বৃষ্টি এত পরিমাণে হচ্ছিল যে থামার কোনো নামই নেই। আকাশের কালো মেঘ, বজ্রপাত আর তারিখ পাশের থমথমে পরিবেশ স্টেশনটাকে আরো বেশি ভুতুড়ে করে তুলেছিল। কিন্তু আমার যে কোনো মূল্যে সেদিন শহরে ফেরত আসতে হবে, কারণ আগামী দিন আমার ছুটি শেষ, কর্মস্থানে যোগ দেয়া বাধ্যতামূলক। তাই পরিবেশের ভয়ঙ্কর প্রতিকূলতা উপেক্ষা করে আমি শহরে রওনা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলি। আমার মনে আছে সেই দিন রাতে আমার চাচা আর চাচার পরিবার আমাকে সেই দিন আটকানোর অনেক চেষ্টা করে।
প্রথমে তারা আমাকে অনেক অনুরোধ করে, আর অনুরোধে আমি না মানলে অন্যান্য কৌশলে আমাকে আটকানোর চেষ্টা করে। আমার প্রতি তাদের স্নেহ দেখে আমি ব্যাপারটি তাদেরকে বুঝিয়ে বলি যে আগামীকাল আমাকে আমার কাজে যোগ দিতেই হবে, না হলে কাজ থেকে হাতছাড়া হতে হবে। তারপর এই কথা শুনে তারা আমাকে শেষবারের মতো একটি সতর্কতামূলক কথা বলে দেয়। সেটি হলো, বাস স্টেশনে গিয়ে যেই বাসেই তুমি ওঠো না কেন, ভালোভাবে খেয়াল করে দেখবে ওই বাসের মধ্যে লোকেরা একে অপরের সাথে অথবা আশপাশের সিটের মানুষের সাথে কথাবার্তা বলছে কিনা, নাকি মৃত মানুষের মতো শুধু স্থির হয়ে বসে আছে আর কোনো কথাবার্তা বলছে না। কারণ ওই বাস স্টেশনে একটি ভুতুরে বাস আছে, যেটাতে একবার উঠলে নেওয়া সম্ভব হয়ে ওঠে না। আর সেই বাসটি স্টেশনের সব বাসের শেষে আসে, তাই খুব সাবধানে থাকবে যেন ভুলেও ওই বাসে উঠে না পড়ো। আর যদি স্টেশনে গিয়ে দেখো কোনো বাস নেই, তাহলে আবার বাসের জন্য অপেক্ষা করতে থেকো না। একা একা শহরের উদ্দেশ্যে রওনা দিতে যেও না, তাহলে মহা বিপদে পড়বে। বাস না পেলে সোজা বাড়িতে চলে আসবে আর পরের দিন সকালে শহরে চলে যাবে। আমি ছিলাম শহরের মানুষ, এগুলোকে এত পরোয়া করতাম না। হয়তো কখনো নিজে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়নি, তাই এই বিষয়গুলো আমার কাছে অহেতুক আর ভিত্তিহীন মনে হতো। তাদের কথাগুলো আমি মিথ্যা এবং গুজব মনে করেই ধরে নিলাম, কিন্তু তাদেরকে বুঝতে দিলাম না। তারপর সবাইকে বিদায় জানিয়ে বাস স্টেশনের দিকে রওনা দেই আর সময় মতোই ঠিকঠাক ভাবে পৌঁছে যাই। কিন্তু সেখানে পৌঁছানোর পর আমার মনে হয় আমি আসতে দেরি করে ফেলেছি, কারণ আমার চোখে যতগুলো বাস পড়ছিল সবগুলো তখন প্রায় রওনা দিয়ে দেবে এমন অবস্থা। আমার জন্য তখন কোনো একটা বাসেও সিট পাওয়া খুব কঠিন হয়ে গেল। যেহেতু বাস প্রায় ছেড়ে দেবে এমন সময় আমি স্টেশনে পৌঁছাই, তাই আমার জন্য সিট খালি পাওয়াটা তো কোনো স্বাভাবিক ব্যাপার না। যাত্রী ভরপুর হয়ে গেলেই তো বাস ছাড়ে। যেহেতু কাল আমার কাজে গিয়ে যোগ দিতে হবে, তাই বাসে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে মোটেও সম্ভব ছিল না। আর সফরও ছিল খুব বেশি লম্বা, গ্রাম থেকে শহরে যাওয়ার সফর, তাই বাসে দাঁড়িয়ে গেলে কাজে যেতে পারবো না। এই ভেবে আমি সেখানে দাঁড়িয়েই অন্য বাসের অপেক্ষা করতে লাগলাম। ঠিক সেই সময় বাসগুলো স্টেশন ছেড়ে যাত্রী নিয়ে যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। এখন সম্পূর্ণ স্টেশনে আমি একা, সামনে কবরস্থান। বেশ ভয়ঙ্কর একটি দৃশ্য ছিল। এমন সময় আমার চোখ পড়ল সেই রাস্তাতেই থাকা দূরে একটি বাসে। বাসটি অনেক দূরে ছিল, সাদা রঙের একটি বাস। হেডলাইট দুটো জ্বলছে। ভালো করে দেখার চেষ্টা করলাম আর মনে হলো বাসটি পুরো ফাঁকা। এটা দেখে আমি আর এদিক সেদিক না ভেবে দূরে বৃষ্টির মধ্যেই ওই বাসের একদম সামনে গিয়ে দাঁড়ালাম। ভাবলাম এখানে কাউকে না কাউকে তো পাবোই। তখন তাকে জিজ্ঞাসা করে নেব যে বাসটি শহরের উদ্দেশ্যে রওনা দেবে নাকি অন্য কোথাও যাবে। বাইরে বৃষ্টি হওয়ার কারণে আমি একদম বাসের ভিতরে ঢুকে গেলাম। প্রথমে তো ভেবেছিলাম বাস হয়তো ফাঁকা হবে, বড়জোর দু একজন প্যাসেঞ্জার বাসের মধ্যে থাকবে। কিন্তু বাসে ওঠার পর আমি লক্ষ্য করলাম ড্রাইভার, কন্ডাক্টর আর যাত্রী একজনও নেই। সম্পূর্ণ আমি একা। বিষয়টা আমার একটু অবাক আর অস্বাভাবিক লাগলো। আমি ভাবলাম হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা এসে পড়বে, তাই বাসের একদম শেষ সিটে গিয়ে বসলাম। তখন দেখলাম যে বাসগুলো স্টেশন ছেড়ে যে যার উদ্দেশ্যে যখন রওনা হয়েছিল সেগুলো দূর দূর পর্যন্ত আর দেখা যাচ্ছে না। আমি আন্দাজ করলাম হয়তো এটি শেষ বাস, যেটাতে এখন আমি একা বসে আছি। এত বড় বাসে সম্পূর্ণ একা যাত্রায় যাওয়া আমার কাছে নিরাপদ মনে হলো না। ভূতপ্রেতের ভয় পেলাম না, তবে চোর ডাকাতের একটি আশঙ্কা মনের মধ্যে ছিল। কিন্তু এখন তো আর কোনো উপায় নেই, কারণ কালকে আমার কাজে যেতেই হবে। তাই বাসের মধ্যে বসেই ড্রাইভার অথবা কন্ডাক্টরের অপেক্ষা করতে থাকলাম। এমন সময় হঠাৎ করে আমার মনে হলো আমার চাচা আর চাচার পরিবারের বলে দেওয়া সেই কথাগুলো। তারা বলেছিল এই স্টেশনটি ভালো না, ভুতুরে, রাতের বেলায় এখানে না আসা উচিত, কারণ এখানে একটি বাস আছে যে বাসটি স্টেশনের শেষ বাস। সব বাসের পর এই বাস নিজের গন্তব্য, তবে জীবিত যাত্রী নিয়ে নয়, বরং মৃত যাত্রীদের নিয়ে। সব মৃত লোকেরা নাকি শেষ বাসে যাত্রী হয়ে ওঠে। এগুলো মনে করে ভাবতে ভাবতেই হঠাৎ করে আমি চমকে উঠলাম ভয়, অজানা ভয়। কেন যে আটকে উঠলাম নিজেও জানি না। আমি বাসের জানালা দিয়ে বাইরে তাকালাম, কিন্তু দূর দূর পর্যন্ত বৃষ্টি ছাড়া অস্বাভাবিক কোনো দৃশ্যই দেখতে পেলাম না। সম্পূর্ণ বাসে আমি একা প্যাসেঞ্জার, কারো আসার জন্য অপেক্ষায় বসে আছি। 10-15 মিনিট আরো পার হয়ে গেল, কিন্তু কারো আসার নামগন্ধ নেই। আমি একমাত্র প্যাসেঞ্জার। অপেক্ষা করতে করতে এক সময় এখন আমার অদ্ভুত অনুভূতি হতে শুরু করে। ঘড়িটা দেখলাম সময় দেখার জন্য। 12টা বাজতে মাত্র কিছু মিনিট বাকি আছে। আমার মনে হতে লাগলো পরিবেশটা অন্যরকম হয়ে ওঠে। সব বাসগুলো চলে গিয়েছে, শুধু যে বাসে আমি বসা এবার তাই এখনো ছাড়ছে না। ড্রাইভার আর কন্ডাক্টরের কোনো খবর নেই, আর কোনো প্যাসেঞ্জারও আসছে না। সব মিলিয়ে ব্যাপারটা আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করে। আর এই পর্যায়ে এসে আমি অনুভব করি আমার মধ্যে অজানা এক ভয় বারবার উকি মেরে উঠছে। এবার আমি ভাবলাম এই বাসে যাত্রা করাটা হয়তো আমার জন্য নিরাপদ নাও হতে পারে। এগুলো ভেবে আমি এক পর্যায়ে সিদ্ধান্ত নেই যে বাস থেকে নেমে চাচার বাড়িতে চলে যাব। আবার যে কিনা সিট থেকে উঠবো, এমন সময় দেখলাম বাসের কন্ডাক্টর বাসে এসে হাজির। এবার তাকে দেখে আমার কিছুটা স্বস্তি লাগতে শুরু করে, আর আমি আবার আমার নিজের সিটে বসে পড়ি। কন্ডাক্টর একেবারে বাসের সামনের সিটে এসে বসেছিল, আর আমি একেবারে শেষ সিটে দূর থেকে তাকে দেখছিলাম। তাকে বাসে দেখতে আমি মনে করি হয়তো সে এবার ড্রাইভার আর
নতুন যাত্রীদের আসার অপেক্ষা করছে। আমি কখনো বাসের জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলাম, আবার কখনো কন্ডাক্টরের দিকে তাকিয়ে তাকে দেখছিলাম। এভাবে আরো অনেকটা সময় কেটে যায়, কিন্তু এই সময়ের মধ্যে সে একেবারের জন্য পিছন ফিরে আমার দিকে তাকায়নি, আর কোনো কথা বলেনি আমার সাথে। তাই আমি নিজেই সিট থেকে উঠে তার কাছে গেলাম আর জিজ্ঞাসা করলাম, ভাই, এ বাসটি ছাড়তে আর কত সময় লাগবে? কিন্তু সে এবারও না আমার দিকে তাকালো আর নাই আমার প্রশ্নের কোনো জবাব দিল। আমি আরো কয়েকবার একই প্রশ্ন করলাম তাকে, কিন্তু তার কোনো রকম প্রতিক্রিয়া নেই। এইবার তার ভাবসাব দেখে আমার আরো ভয় লাগলো, আর আমি ভাবলাম এই বাস থেকে নেমে যাওয়াটাই আমার জন্য কল্যাণকর হবে। এগুলো শুধু আমি মনে মনে ভাবছিলাম ঠিক। এমন সময় লোকটি ঠান্ডা একটি নিঃশ্বাস ছেড়ে বলল, এই বাসের যাত্রীরা যখন বাসে ওঠে তখন গন্তব্যে না পৌঁছে বাস থেকে নামতে পারে না। তার কথা শুনে আমি খুব বেশি অবাক হয়ে গেলাম, কারণ বাস থেকে নেমে পড়ার সিদ্ধান্তটা তো আমি সবেমাত্র মনে মনে এনেছিলাম, কিন্তু মুখে বলিনি। তাহলে সে কিভাবে বুঝলো যে আমি বাস থেকে নেমে যাব? তবে একটা জিনিস ভালো লাগলো, যে অন্তত পক্ষে সে আমার সাথে কথা বলেছে, কিন্তু সে এরকম অদ্ভুতভাবে কোনো গন্তব্যের কথার দিকে ইঙ্গিত করেছিল তা আমার কিছু বুঝে ধরল না। আর তার ব্যবহার আচরণ আমার কাছে একটু পছন্দ হলো না। তার প্রতি আমার রাগে ধরে গেল, তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম এখন বাস থেকে নেমে যাব। এই ভেবে পিছনের সিটে গেলাম, সেখানে আমি বসেছিলাম, কারণ একদিকে আমার ব্যাগটা রাখা ছিল, সেটি নিয়েই বাস থেকে নামবো ভেবে ব্যাগ আনতে যাই। ব্যাগটা হাতে নিয়ে যে কিনা পিছনে ফিরলাম, তখন দেখি কয়েকজন প্যাসেঞ্জার বাসে উঠে সিটে বসে পড়েছে। তাদেরকে দেখে আমার সিদ্ধান্ত পরিবর্তন করে নিলাম। আবার ব্যাগ সেখানে রেখে বসে পড়লাম আর ভাবলাম, এখন যেহেতু যাত্রীরা আসা শুরু করেছে, হয়তো বাসটি তাড়াতাড়ি এখন ছেড়ে দেবে। এই মনে করে চুপচাপ সিটে বসে আছি। তারপর খেয়াল করলাম 2-3 মিনিট কেটে যাওয়ার পর আরো কিছু প্যাসেঞ্জার বাসে উঠলো, আর তারা ওঠার পর সাথে সাথেই আরো নতুন প্যাসেঞ্জার হাজির। এখন পুরো বাসে মাত্র 2-4টা সিট ফাঁকা ছিল, আর বাকি সবগুলোতে প্যাসেঞ্জার। এখন আমার আরো সত্যি অনুভব হতে লাগলো, মনে হলো যে আমি একটি স্বাভাবিক বাসে আছি, যার পরিবেশও এখন স্বাভাবিক। এমনিতেও একলা বাসে যাত্রা করাটা খুবই বিপজ্জনক হয়, তাই তাদের দেখে আমার ভালোই লাগছিল। একটু পর বাসটি ধীর গতিতে স্টার্ট নিল আর স্টেশন ছেড়ে যাত্রা শুরু করে দিল। বাসের গতি ধীর ছিল। কিছুক্ষণ এভাবেই চলতে চলতে আমি খেয়াল করলাম যে বাসের কন্ডাক্টর নিজের জায়গাতে স্থির হয়ে বসে আছে, কোনো যাত্রীর টিকিট দেখছে না বা দিচ্ছেও না। আমি অবাক হলাম, আর পুরো বাসের মধ্যে এতগুলো যাত্রী থাকা সত্ত্বেও অদ্ভুত এক পিনপতন নীরবতা বিরাজ করছিল পুরো বাসে। যে যার জায়গায় চুপচাপ মূর্তির মতো বসে আছে, কোনো নড়াচড়া নেই, কথাবার্তা নেই, একেবারে পিনপতন নীরবতা। কোনো প্যাসেঞ্জার অন্য সিটের প্যাসেঞ্জারের সাথে অথবা নিজের সিটের প্যাসেঞ্জারের সাথেও একটু শব্দটুকু করছে না। এই বিষয়টি আমাকে খুব ভাবিয়ে তুলল। অস্বাভাবিক অনুভূতির কারণে আমি নিজেই আমার পাশের প্যাসেঞ্জারের গায়ে হাত দিয়ে বললাম, ভাই, আপনি কোথায় যাবেন? কিন্তু লোকটি একদম কন্ডাক্টরের মতো আমার প্রশ্নের কোনো জবাব দিল না। আমি আবারও তাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু তার দিক থেকে কোনো প্রতিক্রিয়া আসলো না। যে কিনা আমি তৃতীয়বার ওই লোকটিকে একই প্রশ্ন করলাম, তখন বাসের মধ্যে এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। ওই লোকটি সহ প্রতিটি প্যাসেঞ্জার আমাকে বড় বড় চোখ করে রাগান্বিত দৃষ্টিতে দেখতে শুরু করলো। তাদের এরকম আচরণ দেখে আমি খুব ভয় পেলাম আর অবাক হয়ে গেলাম। নিজের জায়গায় চুপচাপ বসে পড়লাম। বাস নিজের গতিতে চলছিল, আর প্যাসেঞ্জারগুলো আবার সামনের দিকে মুখ ফিরিয়ে নিল। বাসটি 3-4 কিলোমিটার যাওয়ার পর আচমকা থেমে গেল। বাস থেকে মাথা বের করে দেখলাম ঘন জঙ্গল, আশেপাশে কোনো পুলিশ নেই যে চেকপোস্টের জন্য বাস থামাবে। তাহলে ঘন জঙ্গলে মুষলধারে বৃষ্টির মধ্যে বাস কেন থামানো হলো? এবার আমার বুকটা ভয়ে ধপ করে উঠল। সবকিছু আমার কাছে যেন অস্বাভাবিক মনে হচ্ছিল। ধীরে ধীরে অনুভব করলাম আমাকে সব দিক থেকে যেন অজানা এক ভয় ঘিরে ধরেছে। এবার মনে মনে ভাবতে শুরু করলাম, পুলিশ অথবা চাচাকে ফোন করে সাহায্য চাওয়া দরকার। এই ভেবে আমি পকেট থেকে মোবাইলটা বের করলাম, কিন্তু এক চুল পরিমাণও নেটওয়ার্ক নেই। তবে আধা ঘন্টা আগেও আমার মোবাইলে অনেকগুলো মেসেজ এসেছে। মোবাইলের স্ক্রিনে সেই মেসেজগুলোর নোটিফিকেশন শো হচ্ছিল। আমার চাচা আমাকে অনেকগুলো মেসেজ করেছে। সবার প্রথম সে লিখেছে আমি বাস পেয়েছি কিনা, ঠিকঠাক আছে কিনা। আর তারপরে যত যে মেসেজটি লিখেছিল সেটি পড়ে আমার চোখ কপালে উঠে গেল। এক মুহূর্তের জন্য যেন আমার শরীর থেকে প্রাণটা বের হয়ে গেল। চাচা মেসেজে লিখেছে, বাবা জসিম, আজ অমাবস্যার রাত, তুমি বাড়ি থেকে বের হয়ে কাজটি মোটেও ঠিক করনি। এখন যেহেতু বাড়ি থেকে স্টেশনের উদ্দেশ্যে বের হয়ে গেছো, তাহলে তোমাকে বলে দেই, যদি কোনো ভুল বাসে ওঠো আর খেয়াল করো যে তোমার আশপাশের লোকেরা একে অপরের সাথে কোনো কথা বলছে না, তাদেরকে দেখতে মানুষের মতো হলেও তাদের আচরণ সাধারণ মানুষের মতো না, আর পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠছে, তাহলে নিজেকে সামলে নিও। তুমি যে ভয় পাচ্ছ সেটি ভুলেও অন্য প্যাসেঞ্জারদেরকে বুঝতে দিও না। এমন ভান করে থেকো যেন তুমিও তাদের মতো একজন মৃত মানুষ, আর চুপচাপ বসে থেকো, আর না হলে প্রাণে মারা যাবে, তারা তোমাকে মেরে ফেলবে। এখন আমার মনে অনেক বেশি ভয়ের সঞ্চার হতে শুরু করলো। বাসটিও থেমেছিল। বাসের সব প্যাসেঞ্জারের উপর আমার এখন সন্দেহ হতে শুরু করলো। মনে হচ্ছিল চাচার বলা এক একটি কথা সত্য, কোনো গুজব ছিল না। ইতিমধ্যে আমি লক্ষ্য করলাম বাসে 2জন নতুন প্যাসেঞ্জার উঠেছে। একজন পুরুষ আকৃতির লোক, যে কমপক্ষে 9 ফিট উঁচু হবে,
আর তার সাথে ছিল একটি মহিলা যার উচ্চতা 3.5 বা 4 ফিট হবে। লম্বা লোকটি কুজোর মতো হয়ে বাসে ঢুকছিল, আর দুজনেই যখন বাসে উঠে পড়ে তখন আমি এমন অদ্ভুত দৃশ্য দেখি যা দেখে আতঙ্কে আমার শরীরে যেন নিথর হয়ে যাবে এমন অবস্থা। আমি দেখলাম সে বাস ড্রাইভার আর কন্ডাক্টরকে শুকছে, যেমন পশু খাবারের ঘ্রাণ নেয় ওইভাবে তারা দুজন তাদেরকে শুকছিল। ড্রাইভারকে আর কন্ডাক্টরকে শোকা শেষ হলে প্যাসেঞ্জারদের শুকতে শুরু করে। এমন সময় ভয় যেন আমাকে সীমা হারিয়ে ফেলতে বলছে। রক্ত জমাট হয়ে আসছে আর অজ্ঞান হয়ে যেতে ইচ্ছা করছে বারবার। বারবার নিজেকে ধিক্কার দিচ্ছিলাম, কেন আজ বাড়ি থেকে বের হলাম। চাচার কথাগুলো মনে পড়ছিল বারবার। তিনি বলেছিলেন যদি পরিবেশ প্রতিকূল না হয় তাহলে আমাকে ঠিক মরা মানুষের মতো বাসে বসে থাকতে। আমি যেন প্রাণ রক্ষা করতে চাইলে কোনো রকমের প্রতিক্রিয়া না দেখাই, কিন্তু সামনে এমন দৃশ্য দেখছিলাম যা দেখে এখনই আমার চিৎকার করতে ইচ্ছা করছিল। এরকম অবস্থা দেখে কোনো মানুষ ঠিক থাকতে পারবে না। আমার মনে আমাকে বারবারই জানান দিচ্ছিল যে একটু পরেই ওই অদ্ভুত প্যাসেঞ্জার দুটো আমার কাছে আসবে আর আমাকেও শুকবে। হয়তো তারাও কোনো মানুষ ছিল না। মাথায় আমার অনেক রকমের ভয়ঙ্কর বিভৎস খেয়াল আসছিল। কি করব, নিজেকে কিভাবে শান্ত রাখবো, কিছু মাথায় আসছিল না। আমি লক্ষ্য করলাম ওই লম্বা লোকটি যতই কাছে আসছিল তাকে এক হিংস্র দানবের মতো দেখা যাচ্ছে। তাকে দেখে এখন আমি চিৎকার করতে যাব, এমন সময় সে বাকি প্যাসেঞ্জারগুলোকে না শুকে বাস থেকে নেমে গেল। আমি একদম শেষের সিটে ছিলাম আর আমার সিটে খুব অন্ধকার ছিল। আমি আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া আদায় করলাম, কারণ সে যদি আমাকে শক্তি আসতো তাহলে আমি নির্ঘাত চিৎকার দিয়ে বসতাম। আর যদিও কোনো রকম চিৎকার চেপে রাখতাম তাহলে সে আমার ঘ্রাণ শুকে বুঝেই যেত যে আমি কোনো মৃত মানুষ নয়, বরং একজন জলজান্ত জীবিত মানুষ। আর হয়তো বুঝতে পারার সঙ্গে সঙ্গে আমার ওপর ঝাঁপিয়ে পড়তো আমাকে প্রাণে মেরে ফেলার জন্য। তার বাস থেকে নামার পর অদ্ভুত কিছু শব্দ আসতে শুরু করে। আমি লক্ষ্য করলাম বাসটা যে রাস্তা দিয়ে শহরে রওনা হওয়ার কথা সেই রাস্তা দিয়ে যাচ্ছে না, বরং জঙ্গলের মধ্যে না জানি কোন দিকে যাচ্ছে। মনে হলো যেখানে যাচ্ছে না কেন সেটি শহরের রাস্তা নয়। এমন সময় লক্ষ্য করলাম বাসে থাকা সমস্ত প্যাসেঞ্জারগুলো একসাথে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজে চিৎকার করতে শুরু করছে। তাদের আওয়াজের হিংস্রতা আর ভয়াবহতা আমার সহ্য হচ্ছিল না। অনুভব করলাম আমার কান দিয়ে কি যেন গড়িয়ে পড়ছে। কানের কাছে হাত নিয়ে যেই কিনা হাতটা সামনে আনলাম তখন দেখলাম আমার কান থেকে রক্ত পড়ছে। ভয়ে আমার কান্না চলে আসছিল, আর তাদের এরকম বিভৎস চিৎকার আর নিতে পারছিলাম না। মনে হচ্ছিল তারা সবাই মিলে কারো মৃত্যুর শোক পালন করছে, তবে খুব ভয়ঙ্কর ভাবে। আমার জানা ছিল না তাদের এরকম বিভৎস চিৎকার কখন থামবে, আদৌ কি থামবে নাকি না। কিছুক্ষণ এইরকম অবস্থা চলার পর হঠাৎ জঙ্গলের দিক থেকে বিকট এক হিংস্র পশুর আওয়াজ আসলো, আর সেই আওয়াজ আসার সাথে সাথেই সব প্যাসেঞ্জারগুলো একদম চুপ হয়ে গেল আর আগের মতো নিজেদের সিটগুলোতে থমকে বসে গেল। আবার কোনো নড়াচড়া নেই, শব্দ নেই। আমি তখন ভয়ে কাঁপছিলাম। আমার শরীর ঘামে এমন পরিমাণে ভিজে গেছে যেন আমি মাত্র গোসল করে এসেছি। ইতিমধ্যে বাসটা আবার চলতে শুরু করেছে, কিন্তু আমি আতঙ্কে আছি। আমার তখন চাচার আর চাচার পরিবারের এক একটি কথা মাথায় ঢুকছিল, কারণ তারা যা বলেছিল সেগুলোকে তখন আমি গল্পগুজব মনে করলেও এখন নিজের সবটা অভিজ্ঞতা করছিলাম। আমার বুঝতে মোটেও বাকি রইল না যে তাদের কথাগুলো সব সত্য ছিল, বানোয়াট নয়। আমি শহরের মানুষ হলেও এই বাসে ওঠার পর যা দেখছিলাম তা দেখে আমার গ্রামের মানুষদের চিন্তাধারার প্রতি ধারণা একদম বদলে যায়। কারণ তারা সবসময় গুজব ছড়ান না, বরং তাদের কথাগুলোর মাঝে কখনো কখনো সত্য লুকিয়ে থাকে। আমি কোনো রকম কাঁপতে কাঁপতে বাসের জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করলাম, আর দেখতে পেলাম কিছু দূরে গিয়ে একটি মোড়, যেখানে লাইটিং ব্যবস্থা খুব ভালো। আর মোড়ে উঠতে গেলে বা ধীর গতিতে চালাতে হবে, কারণ সেটি উঁচু ছিল। আমি মনে মনে এক সিদ্ধান্ত নিলাম যে মোড়ের কাছে গেলে বাস থেকে যে কোনো মতে লাফ দেব। এইভাবে চুপচাপ বসে রইলাম, হাত পা কাঁপছে। ঠিক যখন বাসটা মোড়ে উঠছিল তখন জানালা দিয়ে ব্যাগটা ফেলে দিলাম আর নিজের বাসের দরজার দিকে দৌড় দিলাম। যখন আমি দৌড়ে একদম দরজার কাছাকাছি পৌঁছে যাই তখন কন্ডাক্টর আমার হাতটা খপ করে ধরে বসে। তাকে আমার হাত ধরতে দেখে আমার যেন শরীর থেকে প্রাণ বের হয়ে গেছে। তার হাত এমন ঠান্ডা ছিল যেন আমার শরীর এখনই বরফে পরিণত হয়ে টুকরায় টুকরায় ভেঙে পড়বে এমন অবস্থা। একদিকে ভয়ের চূড়ান্ত সীমা আছে, অন্যদিকে প্রাণে বাঁচার আপ্রাণ আকাঙ্ক্ষা। আমি অনেক চেষ্টা করছিলাম তার হাত থেকে নিজের হাতটাকে ছাড়িয়ে নিতে, কিন্তু কিছুতেই যেন তার শক্তির সাথে পেরে উঠছিলাম না। মনে হচ্ছিল তার মধ্যে 100 মানুষের শক্তি একাই। উপায় পর্যন্ত না পেয়ে আমি নিজের শরীরটা বাসের দরজার দিকে ছেড়ে দিলাম, আর ঠিক এই সময়ে কন্ডাক্টর আমার হাতটা ছেড়ে দিল। প্রচন্ড গতিতে আমি রাস্তায় ছিটকে পড়লাম, হাত পা ছেলে গেছে আর মাথা ফেটে অনবরত রক্ত বের হচ্ছে। আমার ভাগ্য খুবই ভালো, বাসটা একেবারের জন্য থামলো না। আমি তো মনে করেছিলাম হয়তো বাসে নিয়ে আমাকে তারা মেরে ফেলবে, অথবা আবার বাসে উঠিয়ে নেবে আর কিছুক্ষণ পর হয়তো মেরে ফেলবে। কিন্তু বাসটা নিজ গতিতে চলতে চলতে আমার চোখের সামনেই উধাও হয়ে গেল। বাস উধাও হতে দেখে আমি হন্তদন্ত করে ব্যাগটা নিয়ে কোন রকম রাস্তা দিয়ে দৌড়াচ্ছিলাম। দৌড়াতে দৌড়াতে সামনে একটি গ্রাম দেখতে পেলাম, আর গ্রামে ঢুকে একটি বাড়িতে আশ্রয় প্রার্থনা করলাম।
এক লোক বের হয়ে আমার কাছে, আমি তাকে সমস্ত ঘটনা বলি। আমার অবস্থা দেখে হয়তো ভদ্রলোকের মায়া হয়েছিল, তৎক্ষণাৎ আমাকে ঘরে নিয়ে পানি আর গামছা দিলেন রক্ত পরিষ্কার করার জন্য। আমি আমার গায়ের রক্তগুলো পরিষ্কার করলাম। এত বেশি আতঙ্কে আর ভয়ে ছিলাম যে আমার শরীরে এত বড় বড় জখমের কোনো ব্যথা আমার অনুভব হচ্ছিল না। শুধু দেখছিলাম এক এক জায়গায় ক্ষত হয়ে গেছে আর রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু ব্যথার কোনো অনুভব নেই। লোকটি আমার জন্য খাবারের ব্যবস্থা করলো, কিন্তু আমার গলা দিয়ে তখন খাবার নামার মতো কোনো অবস্থা নেই। কাঁপতে কাঁপতে তাকে ধন্যবাদ জানিয়ে বললাম আমার কিছুই খেতে ইচ্ছে করছে না। ভদ্রলোক আমার পরিস্থিতি বুঝতে পেরে আর জোরাজোরি করেননি। তারপর আমাকে ঘুমাতে দিয়ে তারা চলে যায়। আমার দু চোখে তো আর ঘুম ছিল না, কোন রকম রাতটা কাটাই। আর সকাল হলে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এবং বাড়ি পৌঁছে যাওয়ার পর আমার চাচাকে সমস্ত ঘটনা খুলে বলি। ঘটনা শুনে চাচা মাথায় হাত দিয়ে বসে পড়েন আর নিজেকে দোষারোপ করে বলতে থাকেন যে কেন আমি তোকে জোর করে আটকে রাখলাম না। আমি চাচাকে সান্ত্বনা দিয়ে বললাম, আপনার কোনো দোষ ছিল না, আপনারা সবাই আমাকে আপ্রাণ চেষ্টা করেছেন আটকানোর, কিন্তু আমি আপনাদের কথা শুনিনি আর বিপদে পড়ি। আমার স্ত্রীও ঘটনা শুনে কান্নায় ভেঙে পড়ে। বন্ধু, এটি ছিল আমার জীবনের এমন এক ঘটনা যা আমার অনেক ভুল ধারণা নিমেষেই চুরমার করে। ওই বাসের এক একটি দৃশ্য আমার চোখে এখনো সম্পূর্ণভাবে টাটকা। হয়তো কখনোই ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার দৃশ্যগুলো ভুলতে পারবো না, কিন্তু একটা জিনিস শিক্ষা হয়েছে, আর সেটি হলো সব জিনিসকে তুচ্ছ-তাচ্ছিল্য করা উচিত নয়। কখনো কখনো গল্পগুজব মনে হলেও সেগুলো আসলে গল্পগুজব হয় না, বরং সেগুলো হয় জীবনের চরম সত্য, যার মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত সেগুলো আমাদের কাছে শুধুমাত্র রূপকথার ঘটনার মতো, আর সেগুলোর মুখোমুখি হলে তখন হয়ে যায় অপ্রিয় সত্য। ভাইয়ার পাঠানো ঘটনাটি খুবই লোমহর্ষক ছিল। একবার জসিমের জায়গায় নিজেকে রেখে দেখুন, একটি কবরস্থানে, সাথে বাস স্টেশন। সে বাস স্টেশনের শেষ বাসটা কোনো জীবিত মানুষকে বাসে উঠায় না, শুধুমাত্র মৃতরাই ওই বাসের প্যাসেঞ্জার হতে পারে। কিন্তু জসিমের সামান্য ভুলের জন্য সে শত শত লাশের মাঝে অদ্ভুত এক বাসে উঠে পড়ে আর নিজের চোখে যে হাড় হিম করা বিভৎস দৃশ্য দেখে তার ভয়াবহতা ভাষায় প্রকাশ করার মতো না। জসিমের জায়গায় আপনি হলে কি করতেন তা কমেন্টে জানিয়ে দিন। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মাকসুদ হোসেন, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। মাকসুদ তার স্টুডেন্ট লাইফে তার এক টিচারের ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। টিচারটা তার হাউস টিউটর ছিল তখন। তো মাকসুদ সেই শিক্ষকের নাম তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন এবং তিনি বলেছেন সেই নামটি ব্যবহার করতে। তো আমি সেভাবেই ঘটনাটি শেয়ার করছি আমার মতো করে। 2005-এর ঘটনা। মাকসুদরা তখন একটা আবাসিক এলাকায় থাকতো, ঢাকার যে কোনো একটা আবাসিক এলাকায় থাকতো। জায়গাটা বেশ ছিমছাম নীরব একটা জায়গা। আপনারা অনেকে সেই জায়গায় গিয়েছেন, সঙ্গত কারণে নামটা বলা লাগবে না। তো সেখানে মাকসুদরা থাকতো এবং সন্ধ্যার পর একেবারে কোয়াইট হয়ে যেত, মানুষজন খুব কম থাকতো, মানে চলাফেরা রেস্ট্রিক্টেড। তো মাকসুদের পড়াশোনার জন্য একটা টিচার রাখা হয়। সেই টিচার তিনি খুব হাসিখুশি টাইপের মানুষ। তো মাকসুদ খুব পছন্দ করলেন টিচারকে। মাকসুদ এখানে লিখেছে ওনার ছদ্মনাম সবুজ স্যার। তো সবুজ স্যার তাকে পড়াতো এবং স্যারের একটা শখ ছিল ফটোগ্রাফির। তো সেই সময়কার ফটোগ্রাফি কিন্তু খুব এক্সপেন্সিভ ছিল, কারণ রিল কিনে ছবি তুলতে হতো। তো মাকসুদের টিচার প্রায় গল্প করতেন মাকসুদের সাথে ছবি তোলার ব্যাপারে। তো তিনি বলতেন যে শাটারের স্পিড কম বেশি করার জন্য এই রিলের স্পিড থাকে, সেগুলোকে মাকসুদ তখন জানতে পারছিল তার টিচারের কাছে এই ব্যাপারগুলো। তো মাকসুদ বলে যে অনেক ফাস্ট অবজেক্ট তুলতে গেলে স্যারের কাছে জিজ্ঞেস করতাম, আমার নিজেরও একটা ক্যামেরা ছিল ছোট, যে স্যার কোন রিল ইউজ করবো। তো স্যার বলতো যে এরকম 400 স্পিড খুব ভালো হয় এটার জন্য। হ্যাঁ, মানে এইভাবে বলতো আর কি, স্যার শেখাতো। তো মাকসুদ খুব পছন্দ করতো স্যারকে। তো স্যারের সাথে বিভিন্ন গল্প হতো, এর মাঝে এই ভূত প্রেত নিয়েও মাকসুদ অনেক গল্প করেছে। তো স্যার দেখা যেত এই বিষয়গুলো আসলে একটু গম্ভীর হয়ে যেতেন, মানে কথা কম বলতেন। ভৌতিক গল্প খুব একটা স্যার মানে সাড়া দিতেন না, হাসতেন, মাঝে মাঝে মুচকে মুচকে হাসতেন। মাকসুদ অনেকবার জিজ্ঞেস করছে, স্যার আপনি কি কোনো অশরীর ছবি তুলছেন নাকি কখন, আপনি তো অনেকদিন ধরে তুলেন। তো তখন স্যার উত্তর দিত যে আসলে রিল অনেক মূল্যবান, এটা দিয়ে কি এরকম ছবি তুলে শেষ করা যায়। তো মাকসুদ হাসতো, কিন্তু স্যার কিন্তু সরাসরি না বলতেন না তাকে কখনো। এটা একটা খুব অবাক ব্যাপার। তো এগুলোতে মাকসুদ খুব কিউরিয়াস হয়ে যেত। তো একদিন স্যার এসছেন, ওই দিন হালকা বৃষ্টি হচ্ছে, ঝিরঝির বৃষ্টি হচ্ছে বাসায়। তো স্যার এসছেন পড়াতে। তো মাকসুদ বসতে দিয়েছেন স্যারকে, এবং মাকসুদের মামা আসছিল বাসায়, মামা মামি আর কি তারা। তো মাকসুদ বসতে দিয়ে বলছেন যে স্যার আমি একটু আসতেছি রুম থেকে। তো স্যার বসে আছেন। মাকসুদের ঘরটা ছিল একদম কর্নারে, মানে এই বাড়িটা ছিল বেশ পুরনো একটা বাড়ি, বেশ অনেকদিন হয়ে গেছে এই বাড়ির বয়স, মানে নতুন প্যাটার্নের বাড়ি না, মানে এই এলাকা যখন তৈরি হয়েছিল তখনকার প্রথম দিকের বাড়ি এটা। তো বাড়িটা বেশ বড়।
তো মাকসুদের ঘরটা ছিল এরকম, মানে মূল যেখানে স্যারের সাথে পড়তেছে মাকসুদ, এটা হচ্ছে তার বেডরুম না, এটা একটা স্টাডি রুম। এখানে চেয়ার টেবিল আছে, পড়ার টেবিল ইত্যাদি ইত্যাদি রাখা, এবং বেশ বড়। ওই কোণা দিয়ে মাকসুদ আবার ওই যে তার খেলার সরঞ্জাম রাখতো, এরকম আর কি। আর এখান থেকে বের হয়ে সোজা গেলে একটা করিডোর আছে, ওই করিডোর ধরে হেঁটে গেলে একদম শেষ মাথায় হচ্ছে তাদের সেই মানে লিভিং রুম, যেখানে তার মামারা সব বসে আছে। তো ওখানে গেল মাকসুদ, দেখা করে কথা বলতেছে। এর মাঝে বৃষ্টি হালকা বাড়ছে, মানে বেশ আকাশে বেশ ভারী মেঘ টেক ডাকতেছে। তো এই গল্পে গল্পে মাকসুদ অনেকটাই হারায় যায়, তার মানে তার মনে নাই যে টিচারকে বসায় রেখে আসছে এখানে। অনেকক্ষণ পর তার হঠাৎ মনে হয় যে স্যারকে তো রেখে আসছি, কি ব্যাপার, তাড়াতাড়ি বলে আমি আসতেছি বলে দ্রুত ওখান থেকে বের হয়। তো মাকসুদ দ্রুত আসে, এসে সে যখন স্যারের ঘরের কাছে আসতেছে, মানে তাদের যে স্টাডি রুমটা, তাদের যে স্টাডি রুমের পাশে কিন্তু একটা খোলা জায়গা আছে, তাদের ওই যে উপরের যে ছাদের ওই যে অংশ থেকে খোলা, মানে খোলা অংশ আর কি, সেখান থেকে আলো এসে নামে এই জায়গাটা। তো সুতরাং এই খোলা জায়গা দিয়ে বৃষ্টির ছাট কিন্তু ঢুকে তাদের এই পাশের যে ছোট্ট করিডোরটা, সেখানে পড়তেছে বৃষ্টির ছাট। আর কতগুলো ফুলের গাছ আছে, সেগুলোর মধ্যে ছোট ছোট ফুল টুল ধরা আর কি, এরকম। তো অন্যরকম একটা পরিবেশ। তো রুমটার কাছে যখন চলে আসে মাকসুদ দ্রুত হেঁটে, তো সে হঠাৎ করে প্রচন্ড ফুলের ঘ্রাণ পেল। নাকের মধ্যে মনে হচ্ছে একদম ফ্রেশ ফ্লাওয়ার্স কেউ এনে যদি মানে ছড়ায় রাখে ওই জায়গায়, এরকম ঘ্রাণ। তো মাকসুদের কাছে একটু অস্বস্তি লাগলো যে মানে এই ফুলের ঘ্রাণ, এত এত কড়া ফুলের ঘ্রাণ কোত্থেকে আসতেছে। আর মনে হলো যে সে স্যারের কণ্ঠ শুনলো, স্যার কারোর সাথে কথা বলতেছে। এই সময় ঠাস করে বিদ্যুৎ চলে গেল তাদের বাসায়। তো সেই সময় কিন্তু এই জেনারেটর এন্ড আইপিএস এর এত ছড়াছড়ি ছিল না, মানে নতুন নতুন লাগতেছে আইপিএস কিছু জায়গায়, এরকম অবস্থা। জেনারেটর সব জায়গায় থাকতো না। তো মাকসুদদের বাসায় কোনোটাই ছিল না। তো হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, মাকসুদ 1 সেকেন্ডের জন্য দাঁড়ায় পড়ে, বিকজ ও মানে এই যে অন্ধকারটা চোখে শুয়ে আসার জন্য সে 1 সেকেন্ডের মতো দাঁড়ায়। 1 সেকেন্ডের মতো দাঁড়ায়, সে আবার হাঁটে সামনে। তো সে হেঁটে তাদের ওই দরজার কাছে যখন চলে আসছে, সে বুঝতে পারছে যে ঘ্রাণটা মানে প্রচন্ড তীব্র হয়েছে, এবং স্যারের কণ্ঠের সাথে সে মনে হয় চাপা কণ্ঠে একটা নারী কণ্ঠও শুনলো। তো মানে এটা শোনার পর মাকসুদের কাছে জানি কেমন লাগছে, এবং কণ্ঠটাও জানি কেমন। তো সে যখন নাকি ঘরের দরজায় গিয়ে দাঁড়াইছে, তখন কিন্তু তার পেছনে ওই যে খোলা আকাশের একটা অংশ তাদের ওখান থেকে আকাশের আলো এসে নামছে, সেখানে কিছুটা আলোকিত লাগতেছে তার। আর ঘরের ভেতরটা লাগতেছে অন্ধকার, এবং অন্ধকারের মধ্যে সে জানি কি একটা ফিল করছে মাকসুদ। তার কাছে মনে হলো যে স্যার একা না, স্যারের সাথে আরো কেউ আছে। সে জানে তাদের বাড়িতে স্যারের সাথে এরকম কথা বলার মতো কেউ নাই। তাদের বাসায় যে তার আম্মু, তার আব্বু সবাই হচ্ছে ওইদিকে রুমে, তারা কথা বলতেছে তার মামাদের সাথে। এখানে কেউ নাই, স্যার কিন্তু একাই থাকার কথা। স্যার কার সাথে কথা বলতেছে? এবং সেই নারী কণ্ঠ কিন্তু সে শুনছে, এবং সে যখন দরজায় এসে দাঁড়াইছে তখন মনে হচ্ছে শব্দটা চুপ হয়ে গেছে, মানে যা বলতেছিল এটা পুরোপুরি থেমে গেল। অল অফ এ সাডেন মনে ঠাক করে থেমে গেল। স্যারও আর কিছু বলতেছে না, এবং একদম দুইজন মানে স্যার নীরব, স্যারের মুখে কিন্তু কোনো ভাষা নাই। এবং মাকসুদ হেঁটে দরজা থেকে 1 পা ভেতরে ঢুকলো। তখন স্যার বলল যে মাকসুদ এতক্ষণ পরে আসলা তুমি? তো স্যারের কণ্ঠটাও জানি কেমন ছিল, মাকসুদের খুব ভয় লাগছে, স্বাভাবিক কণ্ঠ না। তো মাকসুদ তখন এই অন্ধকারে দাঁড়ায় বলতেছে, স্যার ভুলে গেছিলাম, মামাদের সাথে গল্প করতে করতে আর মনে ছিল না। তো স্যার বলছে, বুঝতে পারছি, তুমি বাতির ব্যবস্থা করো। তো স্যার যখন এটা বললো, তখনই ফট করে ইলেকট্রিসিটি চলে আসছে, মানে কয়েক সেকেন্ডের ব্যাপার, ইলেকট্রিসিটি চলে আসছে। মনে হলো হঠাৎ করে কেমন জানি ঝিম লাগা একটা অবস্থা। তো মাকসুদের কাছে মনে হলো যে ঘরটা জানি কেমন জানি মনে হালকা হয়ে গেল হঠাৎ করে। আর এই যে তীব্র ফুলের ঘ্রাণ ছিল ঘরের মধ্যে, কিন্তু মানে ভরা তীব্র ফুলের ঘ্রাণ ছিল, এটা মনে আস্তে 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 করে মিলাই গেল, মানে ঘ্রাণটা কমে গেল, মানে এক পর্যায়ে এটা ব্লেন্ড হয়ে গেল, পুরো ঘরে আর ঘ্রাণটা নাই। এবং স্যারও মনে হচ্ছিল ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠছেন এরকম। তো মাকসুদ তখন বলল, স্যার আমি খুব সরি, আমি ওইদিকে গেছিলাম, তো আমি না ভুলে গেছি কথায় কথায় স্যার, যে আপনাকে বসায় রেখে গেছি, এখন আপনি প্লিজ কিছু মনে করবেন না। তো স্যার বলে, না না কিছু মনে করি নাই। তো মাকসুদ একটা চেয়ার নিয়ে বসলো, তার পড়ার চেয়ারটা নিয়ে বললো, স্যার একটা কথা বলি। স্যার হাসতেছে, হেসে বলতেছে যে বলো কি ব্যাপার। বলে, স্যার একটু আগে এখানে ফুলের ঘ্রাণ আসতেছিল অনেক, আর মনে হচ্ছিল আপনি কারোর সাথে কথা বলতেছেন। স্যার ঘটনাটা কি প্লিজ বলবেন? তো স্যার বলে, কিছু না, তুমি বসো, তুমি আজকে কি করবা, কি পড়বা বলো। আচ্ছা আচ্ছা অঙ্ক করার কথা, অঙ্ক বের করি আমরা। তো মাকসুদ বলতেছে, না স্যার আজকে ম্যাথ নিয়ে বসবো না, আপনি কাইন্ডলি বলেন স্যার ব্যাপারটা কি, এখানে কোনো একটা কিছু আছে যেটা আপনি আমার কাছে লুকাচ্ছেন। তো তখন স্যার হাসলো, এসে বললো যে তোমাকে আমি একটা জিনিস শেয়ার করতে পারি, তুমি কাউকে বলবা না? তো বলতেছে যে না আমি স্যার কাউকে বলবো না। তো মাকসুদ তো কলেজ লেভেলের স্টুডেন্ট, তার মাথায় এতটুকু বুঝ আছে।
বলে যে শোনো, কখনো পরীর কথা শুনছো? এটা শোনার সাথে সাথেই মাকসুদের পুরা সারা রুম দাঁড়া যায় শরীরে। বলে জি স্যার, পরীর কথা তো শুনছি। মানুষ বলে যে মানুষের কাছে যে পরী আসে এটা জানো, বা পরীর সাথে মানুষের সখ্যতা হয় এটা জানো? তো মাকসুদ বলে যে স্যার এরকম কথা শুনছি গ্রামে এরকম, বাট আমি আসলে জানি না, এরকম কোনো কাউকে দেখি নাই আমি। তো স্যার বলে আমার কাছে পরী আছে, পরী আসছিল, আমার ফ্রেন্ড। তো শুনে মাকসুদ অবাক হয়েছে, বলে স্যার কি বলেন না? বলে না না, তুমি আমার খুব প্রিয় স্টুডেন্ট, তাই তোমাকে বললাম। আর আজকে তুমি একটা জিনিস এক্সপিরিয়েন্স করে ফেলছো, তোমাকে না বললে জিনিসটা হয়তো আরো অন্যরকম হতো, এর জন্যই বললাম। তো মাকসুদ বলে স্যার ঘটনা বলেন না, কিভাবে কি? তো বলে আচ্ছা, আমার সাথে পরিচয় কিভাবে হলো সেটা তোমাকে আমি বলবো, আগে আমরা পড়াশোনা করি। তো মাকসুদ তো মানে এটা মন বসাইতে পারতেছে না। স্যার বসলো, স্যার তাকে ম্যাথ বোঝানো শুরু করলো। তো মাকসুদ খুব ভালো স্টুডেন্ট ছিলেন তখন, তিনি খুব দ্রুতই টুকিটাকি স্যার যা বোঝালেন তিনি বুঝে নিলেন। তারপর স্যার আজকে ঘটনাটা বলেন। স্যার বলে আজকে লেট হয়ে গেছে। বলে স্যার বলেন না। তো তখন বললো আচ্ছা ঠিক আছে বলতেছি। তো মাকসুদের মধ্যে স্যারকে বসায় রেখে তাড়াতাড়ি বাসায় গেল, যে বললো যে আজকে স্যারকে খেয়ে যেতে বলছি, বৃষ্টি হয়েছে, কোনো কথা নাই, স্যারের সাথে একটু গল্প করবো। তো আসলো মাকসুদ, ব্যাক করে এসে স্যারকে বললো স্যার ঘটনাটা বলেন। স্যার বললো যে আচ্ছা তাহলে শুরু করি, তোমাকে ঘটনাটা বলা। আজ থেকে অনেক বছর আগে, মানে স্যার তখন কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন ওই সময়। তো স্যারের তখন ফটোগ্রাফির শখ হয়। তিনি মানে আসছিলেন খুলনা থেকে, এবং সেখানে তিনি টুকিটাকে ফটোগ্রাফি করতেন, কারণ তার মামা তাকে একটা ক্যামেরা এনে দিয়েছিল বিদেশ থেকে, ইংল্যান্ড থেকে। তো স্যারের খুব শখ ছিল তখন এই ফটো তোলার। তো এক্সপেন্সিভ জিনিস, কারণ রিল কিনে কিনে করতে হয়। তো তারপরও স্যার কি করতেন, যখন ঢাকায় আসছেন, এসে যখন পড়াশোনা করতেছেন, ওই টিউশনির টাকা থেকে বা তার বাবা যখন টাকা পাঠাইত সেখান থেকে টাকা সেভ করে তিনি ছবি তুলতেন। তো এই স্যার তার এক বড় ভাইয়ের কাছে যেতেন এই ফটোগ্রাফি সম্বন্ধে শিখতে জানতে। সেই বড় ভাইয়ের বাসা ছিল নীলক্ষেতের কাছে। তো সেখানে যেতেন স্যার, গিয়ে স্যার একটা সাইকেল ছিল তখন, তো গিয়ে তিনি ওই বড় ভাইয়ের কাছ থেকে বিভিন্ন জিনিস শিখতেন, জানতেন, টিপস নিতেন, ছবি তোলার প্র্যাকটিস করতেন। সে বড় ভাই মাঝে মাঝে তাকে পাঠাতো বিভিন্ন জায়গায় ছবি তুলে আসতে। তো একবার ও বড় ভাইয়ের ম্যালিজ অ্যানিভার্সারি, তো স্যারকে বলছে যেতে। তো স্যার গেলেন ওখানে। তো যাওয়ার পর তাদের বাসায় বেশ অনুষ্ঠান হলো, সবাই খাওয়া দাওয়া করলো, রাত হয়ে গেল, অনেক রাত হয়ে গেল। তো অনুষ্ঠান শেষ হলে দেখা গেল যে স্যারের বড় ভাইয়ের বাসায় বেশ খাবার দাবার বাড়ছে, এবং অনেকগুলো ফুলের তোড়া মানে জমা হয়েছে ঘরের ভিতরে। তো বড় ভাই খুব ক্লোজ ছিল, তো তাকে একটা বুকে দিল, এরকম ফুলের বুকে দিল, দিয়ে বলল যে তুই নিয়ে যা, এটা সবুজ, এটা নে, তো নিয়ে তুই এটা ছবি তুলবি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা দেখবো। তো স্যার তো খুশি হলেন, বললেন যে এটা নিয়ে যাব, যে ছবি তুলবো। বলে হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলবি, তোর এই ছবি, এই ফুলের ছবি, মানে তুই কিভাবে তুলিস, বুকেটার ছবি কিভাবে প্রেজেন্ট করিস সেটা দেখবো। তো শুনলেন স্যার, বললেন আচ্ছা ঠিক আছে। তো তিনি ওই ফুলের নিলেন, আর ওই স্যারের বড় ভাই তাকে যাওয়ার সময় খাবার দাবার একটা ইসের মধ্যে বাটিতে দিলেন। সেই ভাবিও খুব পছন্দ করতেন সবুজকে, দুইজনই। তো দিলেন। তো সবুজ স্যার সব নিয়ে বললেন, তার কাছে বিদায় নিলেন। তখন রাত হয়ে গেছে, রাত তখন প্রায় এরকম 12টা, 12:30 বাজে। তো স্যার রওনা দিলেন সেই তার বড় ভাইয়ের বাসা থেকে। তো নিচে নেমে তার সাইকেল ছিল, সাইকেলের সাথে সে ওই পিছনে ক্যারিয়ার ছিল, তখন একটা ক্লিপের মতো ক্যারিয়ার থাকতো, সেটা দিয়ে আটকাইলেন টিফিন বক্স, আর তার সাথে ফুলের বুকেটাও রাখলেন, গোলাপের বুকে, এরকম বড় বড় লাল গোলাপের বুকে। তো শক্ত করে তিনি একটা রশি দিয়ে বাঁধলেন, বেঁধে সুন্দর করে, যাতে ওটা ছুটে না যায়। তো রওনা দিলেন। তো আসতেছেন সে বড় ভাইয়ের বাসা থেকে, আসতে আসতে তিনি ঢুকে গেলেন একটা নির্জন জায়গায়, নির্জন একটা রেসিডেন্সিয়াল এলাকা দিয়ে আসতেছেন। এটা কিন্তু তখন মানে 90s সময়, কোন একটা সময় 90s আসতেছেন। ওই রাস্তা তখন অন্ধকার, রাতের বেলা তখন আসতেছেন, একদম রাত্রেবেলা 12:30টার দিকে, একদম নিশুতি রাত হয়ে গেছে। তো আস্তে আস্তে তিনি যেখান থেকে আসতেছেন একটা লেকের পাশ দিয়ে অনেক গাছপালা। তো স্যার আবার একটু খেয়ালি ছিলেন, তার অনেক কিছু ভালো লাগতো, মানে একটু নির্জন জায়গায় একটু সুন্দর দৃশ্যগুলো ভালো লাগতো। যেখান থেকে তিনি আসতেছেন ওই জায়গায় হচ্ছে গাছপালা, বেশ গাছপালা, আর একটা লেকের পাশে কিছু জায়গায় মাছ ধরার মাচান, মানে কিছু মানুষ মাছ ধরতো। তো ওই বৃষ্টি হয়ে যখন লেকের পানি একটু বেড়ে যায়, তখন ওই মাচানগুলো ওই পানিতে ডুবু হয়ে থাকে এরকম। তো স্যার যখন আসতেছেন, স্যারের কাছে খুব ভালো লাগতো আগে ওখানে দেখতে, উনি রাতের বেলা ওদিক দিয়ে গেলেই দেখতেন মানুষ মাছ ধরে। তো ওনার কাছে মনে হলো যে আমি এই পাশ থেকে একটু ঘুরে, একটা বাঁকা রাস্তা আছে এরকম, ঘুরে যাই ওই লেকের পাশ দিয়ে। চিন্তা করলেন যে ওই রাস্তা দিয়ে যাই, ওখানে আবার মানুষজন একদম থাকে না, নিশুতি হয়ে যায় রাতের বেলা ওই বাঁকা রাস্তাটা।
এমনি ওই জায়গাটাই তখন মানে ওই রেসিডেন্সিয়াল এলাকা যেখানে যে স্যার আসতেছেন ওই জায়গাটা এমনি নিশুতি থাকতো। আর রাতের বেলা এরকম রাত 12:30-1টার পর ওই যে বাঁকা রাস্তা ঘুরে গেছে যেটা, সেখানে মানুষ থাকতোই না একবারে। মানে তখনকার সময় 90s ওই জায়গাগুলোতে দোকানপাটও থাকতো না এরকম। এখন দেখা যায় অনেক দোকানপাট বা খাবারের জায়গা টাকা থাকে, এখন তখন থাকতোই না। তো স্যার ওখান দিয়ে ঢুকলেন, ঢুকে যাচ্ছেন প্যাডেল করে করে, তার কাছে বেশ ভালো লাগতেছে। অনেক দূরে দূরে ল্যাম্পপোস্ট, মানে একটা ল্যাম্পপোস্ট এখানে আর একটা ল্যাম্পপোস্ট অনেক দূরে। আর তখনকার ল্যাম্পপোস্ট গুলো ছিল নিয়ন, মানে ওই যে টিউব লাইটের ল্যাম্পপোস্ট, ওই ভেতরে তখনও ওই সোডিয়াম লাইট এগুলো লাগে নাই। তো স্যার আসতেছে, দেখলো যে একটা ওই ল্যাম্পপোস্টে লাইট ফ্লিক করতেছে, এরকম জলে নিভে, মানে আবার ফ্লিক করে আবার নিভে যায়। তো বেশ মজা লাগতেছে সবুজ স্যারের এটা দেখে। উনি প্যাডেল করতে করতে যাচ্ছেন আর ডান দিকে তাকায় আছেন, ওখানে কোনো ওই যে ইকে দেখা যায় কিনা, ওই যে মাছ ধরে এই মানুষগুলোকে দেখা যায় কিনা, কাউকে দেখতেছেন না। তো উনি আস্তে আস্তে এক জায়গায় তার মনে হলো যে তিনি সাইকেল নিয়ে আসতে, তার মানে প্রচন্ড জল বিয়োগের প্রয়োজন পড়লো। তো স্যার সাইকেলটাকে রাখলেন, রেখে তিনি নামলেন, নেমে হেঁটে গিয়ে জল বিয়োগ করলেন এক জায়গায়। তো তিনি যখন জল বিয়োগ করতেছেন, হঠাৎ করে তার মনে হলো যে তাকে গাছের উপর থেকে কেউ কিছু মারতেছে, ঠাস ঠাস করে, মানে ইট বা কিছুর মতো ঠাস ঠাস করে মারতেছে তার আশেপাশে, মানে স্যারের ডানে বামে এরকম। তো তিনি চিন্তা করলেন এগুলা কে মারতেছে এরকম করে। তো তিনি একটু মাথা এদিক ওদিক করলেন, আবার একটু লজ্জাও পেলেন, কারণ একটু ভদ্র টাইপের মানুষ ছিলেন, মানে খুব শান্তশিষ্ট। তো তিনি চিন্তা করলেন যে এখানে কি আশেপাশে কেউ বসে আছে? এই জায়গায় রাতের বেলা কেউ বসে না, কারণ গাছগাছালি যেখানে তিনি আছেন তার পেছনে, মানে রাস্তার ওই পাশে একটা ছোট্ট ফেন্সের ওই পাশে মানে গাছগাছালি, মানে একটু লনের মতো আর গাছগাছালি, তার ওই পাশে লেক, আর ওই পাশেও গাছগাছালি ভর্তি, মানে মানুষজন বলতে কেউই নাই ওইখানে। মানে এমনও না যে ফুটপাতে কেউ শুয়ে থাকবে, এরকমও কেউ নাই। তো স্যার হালকা করে মাথা ঘুরায় দেখলেন যে ওই পাশে একটা বেঞ্চি আছে, বেঞ্চির মধ্যে তিনি মনে হলো যে কোন একটা মানুষকে বসে থাকতে দেখলেন, কেউ একজন বসে আছে ওইখানে। তো তিনি অবাক হইলেন যে এত রাতে কোনো মানুষ নাই, একজন মানুষ বসে আছে। যখনই তার কাজ সারলেন, সেরে তিনি আস্তে করে ওই ছোট মানে ড্রেনের মতো ছিল আর কি, ওই পাশ থেকে উঠে আসলেন। যে রাস্তায় এসে তিনি রাস্তার এই পাশে সাইকেল রাখছেন, সাইকেলের উপরে বসলেন, বসে চিন্তা করলেন মানুষটাকে। আর যখন তিনি ওখানে আছেন তখন মাস হচ্ছে এই সেপ্টেম্বর মাসের মতো। তো 90s সেপ্টেম্বরে কিন্তু হালকা ঠান্ডা হয়ে যেত ওয়েদার এরকম, আর মনে হচ্ছে গাছগাছালির মধ্যে হালকা হালকা কুয়াশা। তো স্যার আস্তে করে প্যাডেল করা শুরু করলেন, সামনে এগিয়ে যাচ্ছেন। তো ওই যে বেঞ্চির মতো যে জায়গাটা, ওইখানে কিন্তু ওই তিনি বসে থাকতে দেখছেন একজনকে। আর তিনি একটু চিন্তা করছিলেন যে এই মানুষটাই কি ইট মারছে আমাকে ওইখানে, এত দূর, মানে মোটামুটি ডিস্টেন্স আছে ওইটার থেকে। এটা চিন্তা করতে প্যাডেল মেরে যাচ্ছেন, মানুষটার কাছে চলে আসছেন তিনি। তো যখন মোটামুটি কাছে আসছেন, তিনি বুঝতে পারছেন যে এটা মানুষটা মেয়ে মানুষ, এটা মানে ছেলে মানুষ না। তবে তিনি একবার চিন্তা করলেন এটা কি মানে মানসিকভাবে কোনো সমস্যাওয়ালা মানুষ কিনা, কারণ ড্রেস আপটা একটু অন্যরকম, মানে একটা এরকম বোরখা বা কিছু যদি পরে থাকে কেউ লম্বা টাইপের ওরকম পরা, তো মাথায় আবার কোনো কাপড় নাই, মানে মাথাটা খোলা, চুলগুলা খুলে আছে, চুলের খানিকটা সামনে দেয়া, চেহারা দেখা যাচ্ছে না। তো স্যার প্যাডেল করতে করতে যখন নাকি ওই মানুষটাকে পার হয়ে গেলেন, তার গাটা কাঁটা দিয়ে উঠলো, মানে ঠিক যখন ওটাকে পাশ কাটাচ্ছেন মানুষটাকে, তখন তার সারা শরীর কাঁটা দিয়ে উঠছে, কারণ তিনি মাথা ঘুরায় দেখছেন চেহারার জায়গায় কিছু দেখা যাচ্ছে না, চেহারাটা পুরা অন্ধকার, মানে ডার্ক, ওখানে কিছু নাই। তো তিনি চিন্তা করলেন যে কেন দেখা যাবে না, কারণ ওইখানে যে ওই রাস্তার যে নিয়ন লাইটের আলো আছে সেটা হালকা পড়ে কিন্তু চেহারা দেখা যাওয়া উচিত মানুষের, তো ওখানে মনে হচ্ছে অন্ধকার, মানে ডার্ক পুরা। তো স্যার সাইকেল প্যাডেল করছিলেন, সাইকেল প্যাডেল করতেছেন, দ্রুত ওদিক থেকে পার হয়ে যাবেন, তার সারা শরীর ভার হয়ে গেছে। এক পর্যায়ে তার কাছে মনে হলো যে তার যে এই ফুলের ঘ্রাণগুলো খুব বেশি লাগতেছে তার নাকে, এই যে গোলাপগুলা ছিল সেটার মানে ঘ্রাণগুলো মনে হচ্ছে খুব বেশি লাগতেছে নাকে। আর মনে হলো যে তার সাইকেলটা ভার হয়ে গেছে, মানে বেশ ওজন হয়ে গেছে। তো স্যার একটু অস্বস্তিতে পড়ে গেলেন যে সাইকেল প্যাডেল করতে এত কষ্ট হচ্ছে কেন, ভার হয়ে গেছে। তো তিনি একবার ভাবলেন যে তার চাকার কি পাম্প কমে গেছে কিনা। তো তিনি চিন্তা করলেন আমি নেক্সট যে ইটা আছে, মানে ওই যে ল্যাম্পপোস্ট, ওটার নিচে দাঁড়াবো। তো ঠিকই তিনি অনেক কষ্টে কয়েকবার প্যাডেল করে ল্যাম্পপোস্টের কাছে আসলেন, এসে
দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যেয়ে দেখতেছেন চাকার দিকে, দেখতেছে যে না, চাকার পাম্প ঠিকই আছে। তিনি পেছন ফিরে ঘাড় ঘুরায় তাকালেন, তাকায় দেখলেন যে তার যে গোলাপের যে তোড়াটা, যে বুকেটা, সেটাও ওইরকম নর্মালি আছে। তো তার ঘাড়ের মধ্যে কিন্তু স্যারের ঘাড়ের মধ্যে স্যারের ক্যামেরা পেঁচানো ছিল। তো এটা নিয়ে একটু ভয় পাচ্ছিলেন যে তার ক্যামেরাটা কেউ নিয়ে যায় কিনা রাতের বেলা, মানে কোনো ছিনতাইকারী বা কিছু, এটা ভয় পাচ্ছিলেন তিনি। তো তারপর চিন্তা করলেন যে আর কি করবেন, কিছু করার নাই, তাড়াতাড়ি আবার প্যাডেল করা শুরু করলেন। সাইকেলের ওজন কিন্তু বেড়েই আছে, তার কাছে মনে হচ্ছে তিনি ডাবলিং করতেছেন, মানে কোনো মানুষকে যদি সাথে বসায় নিয়ে চলেন, অনেক সময় ক্যারিয়ারে বন্ধু বান্ধব কাউকে বসায় নিয়ে প্যাডেল করেন, ওরকমই লাগতেছে। তো একটু সামনে যখন চলে আসলেন প্যাডেল করতে করতে তিনি, তখন দেখলেন সামনে একটা মসজিদ পড়ছে। মসজিদের কাছে যখন তিনি চলে আসলেন প্যাডেল করে, মনে হলো তার সাইকেলটা ফট করে হালকা হয়ে গেল, অ্যাজ ইফ মানে মানুষ লাফ দিয়ে নেমে যায় সাইকেলের পেছন থেকে কেউ প্যাডেলিং করার সময়, জাস্ট লাইক দ্যাট। তো স্যার অবাক হয়ে গেলেন, তার ওই প্যাডেলেই লাস্ট যে প্যাডেলটা করছে তিনি মনে করে নেমে গেছে, তার সাইকেলটা মনে হলো শ্যাট করে সামনে মুভ করলো, মানে একটু স্পিডে মুভ করে গেল, মানে কেউ পিছন থেকে নেমে গেল এরকম। তো তিনি অবাক হয়ে গেলেন যে ঘটনাটা কি, মানে এরকম হলো কেন, এটা কি ব্যাপার, এমন তো না যে চেইনে কোনো সমস্যা বা কিছু। তো তিনি প্যাডেল করতে করতে মসজিদের ওই পাশ দিয়ে গেলেন। তো মসজিদ পার হয়ে তিনি রাস্তাটা ডানে টার্ন নিয়েছে, ওখান থেকে ডানে টার্ন নিয়ে বাঁকায় গেছে। তো ওদিকে ডানে টার্ন নিয়ে তিনি বাঁকায় গেলেন। এখন কিন্তু সাইকেল কিন্তু ওরকম মানে লাইট হয়ে গেছে আগের মতোই, মানে একদম লাইট যেরকম ছিল সেরকমই লাগতেছে। মাঝখানে বেশ খানিকক্ষণ টাইম বেশ ভারী ছিল, তো উনি এটার কোনো লজিক খুঁজে পাইতেছেন না যে কেন এরকম ভারী হয়ে গেছিল। তো তিনি চালায় যাচ্ছেন, হঠাৎ করে তিনি বুঝতে পারলেন তার মাথার উপর দিয়ে কিছু একটা উড়ে যাচ্ছে কাছাকাছি, চক্কর দিচ্ছে প্রায়। তিনি বলছেন কি এটা, রাতের বেলা কোন পাখি, কাক টাক তো রাতে থাকে না। তো তিনি এরকম করে উকি দিলেন, মানে উপর দিকে তাকালেন একবার। তো তাকায় দেখতেছেন মনে হচ্ছে একটা বড় পেঁচা, এরকম পেঁচা তার মাথার উপর দিয়ে চক্কর দিয়ে দিয়ে যাচ্ছে বারবার। তো স্যার একটু ভয় পেয়েছেন, কারণ হচ্ছে যে মানে দৃশ্যটাই ভয়ের মতো লাগছে। আকাশে চাঁদ আছে, এর বেশ বড় একটা পেঁচা এরকম ঘুরে ঘুরে আসতেছে, দুই ডানা মেলে এরকম ঘুরতেছে, ঘুরে আবার ওনার কাছাকাছি চলে আসতেছে, বেশ ওনার মাথা থেকে 5 ফিট 6 ফিট উপর দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে, ঘুরে আবার ওনার সাথে সাথে কিন্তু যাচ্ছে ওই সাইকেলের সাথে। তো পেঁচা কিন্তু এরকম করে না, এটা তার কাছে মানে বেশ অন্যরকম লাগলো যে পেঁচার তো এরকম করার কথা না। তো যাই হোক, তিনি একদম সোজা দিয়ে তাদের ওখানে একটা মেন রাস্তা ছিল, পার হয়ে আবার ওই পাশের গলিতে তার ঢোকার কথা। তো তিনি মেন রাস্তাটা পার হলেন, সাইকেল থেকে নেমেই পার হয়েছেন, কারণ অনেক সময় রাতের বেলা নির্জন রাস্তা হলেও হঠাৎ করে কিছু একটা চলে আসে গাড়ি ঘোড়া স্পিডে। তো পার হয়ে তিনি আবার সাইকেলে উঠলেন। তো এই পাশে যখন তিনি গলিতে উঠছেন, এই গলিগুলো অনেক ডেন্সড, মানে অনেক মানে একটা পরে একটা বাড়ি, এবং মানে অন্যরকম বেশ পুরাতন বাড়ি অনেকগুলা। তো এগুলোর পাশ দিয়ে তিনি যাচ্ছেন। তিনি যে বাসাটায় থাকেন ওইটা একটা পুরাতন বাড়ি, ওটা 4 তলা একটা বাড়ি, ওইটার ওপরে তিনি থাকেন একেবারে চিলে কোঠায়, ওখানে তিনি একটা ঘর নিয়েছিলেন ভাড়া, ওই ঘরে থাকেন। তো তিনি যাচ্ছেন, তার কাছে যিনি কেমন জানি গা কাটা দিয়ে দিয়ে উঠতেছে, আর তিনি অনেকক্ষণ পর পর দেখতেছেন যে অনেক উপর দিয়ে, তার উপর দিয়ে, মানে ওখানে তো বিল্ডিং গুলা 3 তলা 4 তলা এরকম, অনেক উপর দিয়ে তাকে ফলো করে করে ওই পেঁচাটা আসতেছে। এটা তার কাছে বেশ অন্যরকম লাগলো যে মানে বেশ খানিকটা রাস্তা তাকে ফলো করে এই পেঁচাটা কেন আসতেছে। তো যাই হোক, ওইটাকে তিনি ইগনোর করে তিনি বাসার, তার যে বাসায় থাকেন সেই বাসার গেটে চলে আসলেন। তো এসে উনি ওই গেট নক করতেছেন, এরকম 2 দরজার গেট, দারোয়ান ভিতরে ঘুমে আছে। আজকে তো রাত হয়ে গেছে, ওনার এত রাত হয় না সাধারণত। দারোয়ান ঘুম ঘুম চোখে এসে দরজা খুললো। দরজা খোলার পর সাইকেল নিয়ে ভিতরে ঢুকলেন। ঢোকার পরে বললেন যে একটু দেরি হয়ে গেছে, বলে তাড়াতাড়ি সাইকেলটা নিয়ে কোনায় একটা জায়গায় তিনি লক করে রাখতেন এরকম পেঁচায়, তখন লক করলেন আর ফুলগুলা নিলেন। তো ফুলগুলা নিয়ে তার কাছে কেন জানি মনে হইতেছে যে এতটুকু রাস্তার মধ্যে ফুলগুলা কেমন নেতায় গেছে, হওয়ার কথা না, বেশ তাজা ফুল ছিল, বেশ নেতায় গেছে। খাবারের যে ইটা নিলেন তিনি, তার যে বাক্সটা ওইটা নিলেন, নিয়ে আস্তে করে উঠে গেলেন। উঠে সিঁড়িতে উঠতেছেন, তার জানি আজকে কেমন জানি গা কাটা দিয়ে উঠতেছে, জল লাগলে যেরকম হয় সেরকম। এই বাড়িটা বেশ পুরনো যেখানে তিনি থাকেন, সিঁড়িটার মানে যে রেলিং গুলো সিমেন্ট দিয়ে ঢালাই করা সিলিং, মানে রেলিং, আর নিচের যে সিঁড়ির যে ফ্লোর এগুলো মোজাইক করা, বেশ পুরনো। তার কাছে এখন ভয় ভয় লাগতেছে কেন জানি আজকে, মানে প্রতিটা সিঁড়ি তিনি পার হচ্ছেন তার মনে হচ্ছে নেক্সট স্টেপে কেউ আছে। 4 তলা বাড়ি, 3 তলার পরে বাতি নাই, মানে ওই জায়গা মানে অন্ধকার। তো
ওই অন্ধকারটা দেখে তার খুব ভয় লাগলো, 3 তলার কাছে দাঁড়ায় অন্ধকার দেখে খুব ভয় লাগলো। তো স্যার উঠে গেছে, ওই 4 তলা পার হয়ে তিনি উঠে গেলেন ছাদের ওখানে। তো ওনার যে রুম তার পাশে কিন্তু আরেকটা রুম আছে, ওখানে আরেকজন রুমমেট থাকে। তো মানে অন্য মানুষ আর কি, রুমমেট ঠিক না, মানে ওনাদের বলতে বলে ওনার নেইবার আর কি, পাশে আরেকটা মানুষ থাকে আর কি আরেকটা রুমে। তো উনি দেখলেন যে তারা ঘুমায় আছে, ওইটার দরজা বন্ধ। তিনি আস্তে করে যে নিজের রুমের তালাটা খুললেন। তালা খোলার পর তার মনে হলো একটা দমকা বাতাস তার সাথে ঘরের মধ্যে ঢুকলো, একটা দমকা বাতাসের মতো। অবাক হলেন তিনি, মানে বাতাসের কিন্তু কোনো ছিল না, মানে ওখানে ফ্লো ছিল না। মানে তার পাশেই যেখানে তিনি যে ঘরটা, তার পাশেই কিন্তু এরকম ছোট্ট একটা লোহার গেটের পাশেই কিন্তু ছাদ, মানে খোলা দেখা যায় ছাদটা অন্ধকারে। তো বাতাসটা দমকা ভাবে আসছে এবং ছাদের থেকেও আসে না, মানে সিঁড়ির নিচ দিয়ে আসছে, এসে সাট করে ঘরে ঢুকছে ওনার পেছন থেকে। তো স্যার আর কিছু না বলে ঘরে ঢুকলেন। ঢুকে তিনি তাড়াতাড়ি ওই তার টেবিল ছিল, পড়ার টেবিল, সেখানে ওই রাখলেন, ফুলের ওইটা রাখছেন, খাবার জিনিস রাখছেন, লিখে লাগাই দিচ্ছেন। দরজা লাগাই দিয়ে তিনি তার বাতি জ্বাল ছিলেন, বাতি জ্বালে তাড়াতাড়ি তিনি গেলেন বাথরুমে ফ্রেশ হইতে। তো ফ্রেশ হয়ে স্যার ঘরে আসছেন। এসে তিনি ওই ওখানে যে তাকে খাবার দিয়েছিল বিভিন্ন নান রুটি ইত্যাদি ইত্যাদি, উনি খুলে কিছু খেলেন। খেয়েতে ওইটারে করলেন, পানি রাখলেন, ওই ডিব্বা আটকায় রেখে তিনি চিন্তা করলেন যে আমি ঘুমায় যাই, ভালো লাগছে না, ঘুম আসতেছে, অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম হয়েছে, আর শরীরটা কেমন জানি লাগতেছে, তার গা কাটা দিয়ে উঠতেছে স্যারের। তো তিনি আস্তে করে ওই তার জানলাটা খুলে দিলেন, কেমন জানি লাগতেছে দেখে জানলাটা খুলে দিলেন, মানে বদ্ধ লাগতেছে, জানলাটা খুলে দিলেন। ঘরে ছাদের দিকে জানলা ছিল, তো ওইটা খুলে দিয়ে তিনি শুয়ে পড়ছেন বিছানায়। তো শুয়ে পড়ছেন, অনেকক্ষণ তার শুয়ে ঘুম আসতেছিল না, গা কাটা দিয়ে উঠতেছিল, কেমন জানি লাগতেছিল, শরীরটা কেমন লাগতেছিল, জানলা খোলাতে বদ্ধ ভাবটা একটু কমছে এরকম। তো ঘুমে যখন চোখ লেগে আসছে স্যারের, একদম চোখ লেগে আসছে, তখন তিনি হঠাৎ করে দেখলেন, মনে হলো যে তার যে জানালার কাছে কেউ একজন দাঁড়ায় আছে। এটা স্পষ্ট বোঝা যায়, কারণ ওই বাইরে হালকা চাঁদের আলো পড়ছে, তো মানে ওই জায়গাটার মধ্যে মনে হচ্ছে জানলার কাছে কেউ দাঁড়ায় আছে। এবং স্যারের সারা শরীর জমে গেল, কারণ তিনি দেখতেছেন ওই যে দেখে আসছেন বেঞ্চে বসা যেরকম ওইরকম চুল সামনে পড়ে আছে, এবং অন্ধকারে বোঝা যাচ্ছে যে এরকম একটা বোরখার মতো পরা একটা মানে নারীর মতো, চুল বড়, চেহারা তো বোঝা যায় না, চুল বড় বড়, ওইখানে দাঁড়ানো। স্যার খুব তীব্র গোলাপের ঘ্রাণ পেলেন, মানে যেই গোলাপের ঘ্রাণটা তিনি যে গোলাপটা যখন হাতে নিয়েছিলেন প্রথম বুকেটা, তখন একটা ঘ্রাণ ছিল, সেই ঘ্রাণটাই তীব্র মনে হচ্ছে। এই ঘ্রাণটা মোটামুটি বেশ বেড়ে গেছে, মানে ঘ্রাণের ভলিউম কয়েক গুণ বেড়ে গেছে, অ্যাম্পলিফাই হইতেছে ঘ্রাণটা। স্যারের নাকে এসে একদম ওনার মানে চেতনা অন্যরকম করে দিতেছে ঘ্রাণ। তারপর তিনি দেখতেছেন যে ওই যে নারী মূর্তিটা আস্তে আস্তে হেঁটে হেঁটে তার সামনে আসতেছে। তো স্যারের শরীরে কাঁপুনি উঠে গেল, তিনি ভয়ে কাঁপতেছেন, এরকম ভাবে তিনি কাঁপতেছেন। তারপর তিনি দেখলেন যে তার কাছে চলে আসছে নারী মূর্তিটা, গোলাপের ঘ্রাণটা, আর তিনি তখন তার কপালে একটা স্পর্শ পেলেন, একদম ঠান্ডা হাতের স্পর্শ মানুষের। তো স্যারের নাকি তখন আর কিছু মনে ছিল না, তিনি মানে ওই সময় কি ওনার ঘুমায় গেছেন না জ্ঞান হারাইছেন তিনি বুঝতে পারেন নাই, বাট তার কিছু মনে নেই। এরপরে স্যারের যখন জ্ঞান ফিরে, তখন তিনি দেখতেছেন, বা স্যার যখন ঘুম থেকে উঠে বা জ্ঞান ফিরে, তখন তিনি দেখতেছেন যে তার রুমের মধ্যে আলো, অনেক আলো, জানালা দিয়ে আলো, তার দরজাটাও হাট করে খোলা। তিনি কিন্তু দরজা লাগায় শুয়েছিলেন, দরজা হাট করে খোলা। তার সামনে তার পাশের রুমের যে তার নেইবার, সেই রুমের দুইজনই, মানে ওখানে দুইজন মানুষ থাকতো, দুইজনই মানে ওখানে বসে তাকে ধরে রাখছে, ধরে বলতেছে যে এই কি সবুজ ভাই, আপনি ঠিক আছেন, কি অবস্থা? তো তখন ওই স্যার যে সবুজ স্যার ছিল, তিনি বলেন যে হ্যাঁ বুঝতেছি না কি ব্যাপার, আপনারা রুমে ঢুকছেন কেমনে? বলে আমরা রুমে ঢুকছি আপনার দরজা ভাঙ্গা। মানে আপনারা তো মিয়া কিছু ধরছে, আপনার অবস্থা খারাপ। বলে মানে হচ্ছে যে ওই পাশের যে নেইবার, সে বলতেছে তাদের মধ্যে একজন বেরোইতেছিল ঘর থেকে, তো হঠাৎ করে তারা শুনছে এই সবুজ স্যারের রুম থেকে কে জানি গান গাচ্ছে, মানে সবুজ স্যারই গান গাচ্ছে কেমন করে। তো জিনিসটা প্রথমে তার কাছে হাস্যকর লাগছে, মনে করছে যে মানে হয়তো দুষ্টুমি করতেছে লোকটা, মানে তারা আবার বন্ধুর মতো ছিল, হয়তো দুষ্টুমি করে গাচ্ছে। তো তিনি ভাবলেন যে আমি একটু দুষ্টুমি করি, সবুজের সাথে একটু দুষ্টুমি করি, এই চিন্তা করে তিনি গেছেন এই পাশে যে দরজার পাশে যে জানলাটা ছিল, জানলাটা দিয়ে তিনি কথা বলবেন আর কি সবুজ স্যারের সাথে, বলবে যে এই কি ব্যাপার মিয়া, কি গান এইসব। এটা বলতে যে সে জানলা দিয়ে তাকাইছে, জানলা বন্ধ, তো জানলার একটু ফাঁক দিয়ে সে তাকাইছে ভিতরে দেখার জন্য যে সবুজ স্যার কি করে গান গায় কিভাবে। সে নাকি দেখে সবুজ স্যার তার যে বিছানা থেকে
বেশ খানিকটা উপরে, প্রায় ফুট 2 উপরে বাতাসে ভেসে বসে আছে আর গান গাচ্ছে হাসি মুখে, মুখটা হাসি হাসি করে গান গাচ্ছে। এবং সেই গান মানে অন্য গান, মানে যেটা স্বাভাবিক সবুজ স্যারের গাওয়ার কথা না, এরকম একটা গান গাচ্ছে। তো উনি যখন ওই ফাঁক দিয়ে দেখতেছে, হঠাৎ করে নাকি সবুজ স্যার তাকালো, এরকম ফিরে তাকাইছে, তাকায় নাকি মানে অন্যরকম একটা দৃষ্টি দিল চোখ খুলে, যেটা দেখে এই যে ওনার যে নেইবার সে খুব ভয় পাইছে এবং সবুজ স্যার ধাপ করে বিছানার মধ্যে পড়ছে একটা শব্দ করে। তারপর নাকি সে হাত পা এরকম মানে চারপাশে ছড়াই দিয়ে কাঁপা শুরু করছে থরথর করে। তো এই সিন দেখে এই যে ওনার যে নেইবার সে বুঝতে পারছে যে এটা কোন একটা খারাপ জিনিস। সে তাড়াতাড়ি তার রুমমেটকে আবার ডাক দিছে জোরে জোরে। তো সেও আসছে, কি হয়েছে, সবুজের দরজা ভাঙ, মানে দরজা তো বদ্ধ, বুঝতে পারছে বন্ধ। তো দুজনে মিলে জোরে জোরে ধাক্কায় দরজা ছিটকিনি ভেঙে ফেলে তারা ভিতরে ঢুকছে। ঢুকে দেখে এই সবুজ স্যার এরকম কাঁপতেছিল। তো তাকে এরকম ধরে দোয়া টোয়া পড়ছে, কারণ যে দেখছে তিনি দোয়া পড়া শুরু করছিলেন সবুজ স্যারকে দেখে। তো দোয়া পড়তে পড়তে তারপর তাকে এরকম হাত পা মালিশ করতে করতে একসময় তিনি তাকাইছেন। তো এই ঘটনাটা আবার বলে তারা তখন সবুজ স্যারকে যে এই ঘটনা হয়েছে, কি ব্যাপার, আপনার কি হয়েছিল বলে। সবুজ স্যার তখন বলে যে আমি কালকে রাত্রে এরকম এরকম মানে একটা অদ্ভুত জিনিস ফিল করছি। তো তখন তারা বলে যে আপনাকে তো এইভাবে রাখা যাবে না, আপনার তো এরগুলো ক্ষতি হয়, কিন্তু আপনার মানে মেরেই ফেলতে পারে এরকম বলে। কি ব্যাপার কি? তো তারা সবুজ স্যারকে নিয়ে আসে রুমে। তো ওরা আর ওই দিন বেরোতেছিল, বেরোয় না। তো এর মধ্যে তাদের মধ্যে একজন যায়, ওখানকার কাছাকাছি একটা মসজিদ ছিল, বেশ নামকরা একটা মসজিদ। সেই মসজিদে যে কথা বলে, কথা বলার পর সেখানকার যিনি ছিলেন হুজুর ছিল, বললো যে ওনাকে নিয়ে আসেন। তো সবুজ স্যারকে নাকি ওখানে নিয়ে যায়। তো সবুজ স্যার নাকি মসজিদে, মানে উনি কিন্তু খুব বেশি প্র্যাকটিসিং মানুষ ছিলেন না সবুজ স্যার, হ্যাঁ, উনি এই দিকে খুব একটা মানে আগ্রহীও ছিলেন না। তো উনি নাকি মসজিদে যাওয়ার কিছুক্ষণ আগেই, মানে খুব স্বাভাবিকভাবে হেঁটে আসছে, মসজিদে যাওয়ার একটু আগেই তিনি বলতেছেন না যাবো না, থাক, এগুলা সেই দরকার নাই, আমি এগুলা পছন্দ করি না, বিশ্বাস করি না, আরে কি দেখছেন আপনি, উল্টা পাল্টা বলেন তো, আমার সাথে এই করতেছেন। এক পর্যায়ে নাকি তিনি খুব মিসবিহেভ টাইপের শুরু করেন, মানে 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 এরকম করতেছেন, মানে ছোটাফাটা করতেছেন, চলে যাবেন, থাকবেন না, এরকম একটা অবস্থা। তাকে ধরে রাখতে হইতেছে এই দুইজনের। তো তারা যেই বিহেভ সবুজ স্যার করছিলেন তাতে নাকি ওই দুইজন ওনাকে মানে করতো আর কি, মানে ছেড়ে দিত। নর্মাল মানুষজন হলে বলতো বেটা আরেকজনের জন্য কে এগুলা করে, কিন্তু তারা বুঝতে পারছে যে সবুজ স্যারের কোন একটা সমস্যা হচ্ছে। তো তারা তখন জোর করে সবুজ স্যারকে এরকম নিয়ে যায়, ধরে একদম করে। তো ওখানে মানুষজন অবাক হয়ে গেছে, রাস্তা খুব ডেন্স জায়গা, অনেক মানুষজন ছিল, তাদের সামনে টেনে যখন ছেঁচড়ায় নিয়ে গেছে মসজিদে। তো তখন মানুষ বলছে কি ভাই এর এমনি করে নেন গান, তখন বলে জিনে ধরছে। তো তখন নাকি সবুজ স্যার একদম মানে মুখ টুক বাঁকায় গালাগালি শুরু করে অসভ্য ভাষায়। এইটা একটা মানে মানে বাজে অবস্থা। মানুষজন মানে এটা বুঝে, যারা দেখে তারা বুঝে যে ওনাকে জিন ধরছে আসলেই। তো যাই হোক, আরো মানুষজন হেল্প করে, দু একজন তাকে নিয়ে যায়। তো নিয়ে মসজিদের পাশে ওইখানে যে একজন হুজুর থাকতো, ওখানে কয়েকজন থাকতো আর কি, সেই ঘরের মধ্যে ওনাকে ঢোকানোর পরে তখন ওই মূল হুজুরকে ডেকে নিয়ে আসেন। উনি এসে দেখে, তো ওনাকে দেখেই নাকি চিৎকার করতে থাকে, সবুজ স্যার চিৎকার করতে থাকে। তো উনি এসে তখন তাকে রুকাইয়া করে তো বিভিন্ন প্রশ্ন উত্তরের পর্যায়ে নাকি বলে এসে যে ও বসেছিল, মানে ওই যে পরীটা সে বসেছিল ওখানে ওই লেকের পাড়ে, সে এনজয় করতেছিল ওই জায়গার মোমেন্টটা। তো তখন নাকি সবুজ স্যার ওখান থেকে আসছে এবং সবুজ স্যারকে দেখে তার খুব ভালো লাগছে। সবুজ স্যারের কাছে ফুল ছিল, সে ফুলের ঘ্রাণ ছিল, সেটা তো সে আকৃষ্ট হয়েছে এবং সে সাথে করে চলে আসছে। তো এখন ওই পরীর সাথে আরেকটা গার্ডিয়ান আছে, সেই গার্ডিয়ানটা হচ্ছে ওই পরীকে দেখে রাখে, সে মানে পরীকে বিয়ে করবে পরবর্তীতে, মানে আরেকটা জিন আর কি, সে আছে আর কি। তো সে নাকি সবুজ স্যারকে এসে পজেস করছিল, মানে পরী আসছিল দেখতে, কিন্তু সে এসে পরে পজেস করছে দিনের বেলা। মানে জিনিসটা হচ্ছে পরী তার কাছে আসছে ঠিকই, তাকে পছন্দ করে, পরীর নজর পড়ছে সবুজ স্যারের উপরে, কিন্তু ওই যে জিনটা সে এসে সকালের দিকে পজেস করছে। তো পরী ওই হুজুরকে বলতেছে যে ওকে কিন্তু ওই যে জিন যে আছে সে কিন্তু ক্ষতি করবে, কারণ আমি তাকে পছন্দ করছি এই কারণে। তো তখন ওই হুজুর বলেন যে তোমরা দুইজনেই দুষ্ট, তোমাদের দুইজনের কারোই তার কাছে আসার দরকার নেই, ওই জিনও না তোমারও না, তোমরা তার জীবনটাকে নষ্ট করবে এসেই। তো পরী তো যেতে চায় না, সে তাকে খুব পছন্দ করছে ইত্যাদি ইত্যাদি বলে বিভিন্ন। তো হুজুর করে এবং ওই জিনকেও হাজির করেন নাকি উনি। তো মানে একটা খুব অদ্ভুত জিনিস নাকি স্যার বলছেন যে তার সেই দুই রুমমেট দেখছিল যে স্যারের মধ্যেই বিভিন্ন পার্সোনালিটি তৈরি হচ্ছে, একবার তিনি পরীর মতো কথা বলতেছেন, একবার ওই আরেকটা জিনের মতো, অদ্ভুত জিনিস।
তো এরকম হয়। এটা হওয়ার পর স্যার বলছেন যে তিনি তো নিজে বুঝতে পারেন নাই কিছুই, কারণ তিনি তো দেখেন নাই, এগুলো তিনি শুনছেন তার রুমমেটদের কাছে, হুজুরের কাছে শুনছেন। তো তার কাছে অবাক লাগছিল যে তিনি কিভাবে এই জিনিসটার মধ্যে ইনভলভ হয়েছেন। বাট তার একটা জিনিস খেয়াল আছে যে ওই সময়ের পুরা জিনিসটাই তার মনে নাই, পুরো ঘটনাটাই মনে নাই তার কি হয়েছিল। তাকে যে নিয়ে গেল মসজিদের কাছ থেকে, তখনই তার হঠাৎ করে সবকিছু আবছা হয়ে গেছে, তারপরে ঘটনা তার কিছু মনে নাই, সে ওই সময়টা মনেই করতে পারে না। যাই হোক, তো স্যারের রুকাইয়া হলো এবং রুকাইয়া করার পরে ওই দুজনের সাথে ডিবিট হওয়ার পর দুইজনই স্যারকে ছেড়ে গেল। তো জিনটাকে বেশি সায়স্তা করলো হুজুর, তিনি একদম মানে সিরিয়াসলি তাকে করলেন যে এরকম করলে তাকে বন্দি করা হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলার পর চলে যায়। আর পরীটা নাকি কোন রকমের মানে সেটেলমেন্টে না যেয়ে চলে গেছে, এরপর আর আসে নাই। হুজুর অনেকবার চেষ্টা করছে, সে আর আসে নাই। তো যাই হোক, তো স্যারকে নিয়ে চলে গেল, তার রুমমেটরা বাসায় আসলো এবং তাকে বললো যে আপাতত আমাদের সাথেই আপনি কয়েকদিন থাকবেন, মানে তার যে নেইবাররা আর কি, রুমমেট বলতে তার নেইবাররা, একা আর ওদিকে যেতে দিব না, একা যাওয়ার দরকার নাই, আর সন্ধ্যার সময় বাইরে থাকবেন না। তারা খুব ভালো মানুষ ছিল, তার যে নেইবার যারা ছিলেন, মানে পাশের রুমেই থাকতেন, রুমমেটও বলা যায় বলতে গেলে। তো যাই হোক, তারা তাকে ওই সন্ধ্যার পর স্যারকে রেখে রাখলেন কয়েকদিন, এবং স্যারও ওইরকম গেল না। তো ওই স্যারের রিকোয়েস্টেই তার সেই বড় ভাইকে ফোন করে জানালো হলো যে উনি একটু অসুস্থ আছেন। সংক্ষেপে তারা টেলিফোনে বললেন তাকে যে ওনার এরকম এরকম সমস্যা হয়েছিল। তো সেই বড় ভাইও খুব দুঃখ প্রকাশ করলেন যে মানে উনি আবার এইসবে খুব একটা বিশ্বাস করতেন না। তিনি বললেন যে আপনারা ওকে এগুলা না করে, ও হয়তো মেন্টাল কোনো স্ট্রেসে আছে, ওর সাথে একটু ডিসকাস করেন, ভালো মতন কিছু বোঝান, হ্যাঁ, বা এইসব দেখি আমি একদিন আসবো, ওকে দেখে যাব। তো ওই ওনার ইরা বললেন যে আচ্ছা আপনি একদিন দেখে যান। কিন্তু তারা আবার ওই জিনিসটা মানে ওই বড় ভাইয়ের পরামর্শে চলছে না তার রুমমেটরা, তারা ভাবলো যে ওনাকে আসলেই চিকিৎসা করা দরকার। তো ওই স্যারের বাবা চলে আসছিলেন ঢাকায়, এসে ছেলেকে তিনি জোর করে নিয়ে গেছিলেন বাড়িতে, ওখানে নিয়ে তিনি আবার ঝাড়াইছেন, দেখাইছেন একজন হুজুরকে। তো ওই হুজুর তখন বলে যে আপনার ছেলেকে ওই পরীটা ছাড়বে না। উনি একই কথা বলছে যে হ্যাঁ ধরছে, এবং আগে যিনি ওনাকে রুকাইয়া করছেন তিনি সঠিকভাবেই করছেন, তো ওই জিনটা হয়তো ওনার কাছে আসবে না, হ্যাঁ, কিন্তু ওই পরীটা কিন্তু তার আশপাশ দিয়ে ঘুরবে। এই পরীটা ওই জিনের উপর আবার রাগ, এবং জিনটা না আসার কারণ হচ্ছে একে তো হুজুর রুকাইয়া করে দিছেই, এবং ওই পরীটাও ওই জিনটার উপর রাগ, এবং তাদের মধ্যেই কনফ্লিক্ট চলতেছে এখন। সেই জিনটাকে সে আসতে দিবে না, পরীরাই দিবে না, কিন্তু পরী কিন্তু তার কাছে সুযোগ পেলেই আসবে, হ্যাঁ, সেরকম পরিবেশ, সেরকম মক্ষম সময় পেলে আসবে। ওকে বলবেন মানে আমল করতে, মানে ওই স্যারের বাবা বলছিল, তো বিভিন্ন আমল শিখাই দিয়েছিল, এবং স্যারকে বলছিলেন যে তিনি যেন প্র্যাকটিসিং হন। তিনি তো আসলে প্র্যাকটিসিং মানুষ ছিলেন না, তো অনেক রকম কিছু দিছিলেন, কিছু ট্রিটমেন্ট দিছিলেন, ওই ট্রিটমেন্টগুলো নাকি স্যার ফলো করতেন। তো স্যার ফলো করতেন, এবং স্যার তখন ওই যখন ফলো করতেন ভালো থাকতেন, স্যারের সমস্যা হতো না। আর স্যার নাকি হঠাৎ সেই পরীর দেখা পেতেন। সবচেয়ে আজব ব্যাপার, ওই স্যার বলছিলেন যে তার সাথে বন্ধুত্ব কিভাবে হয়। তার সাথে একদিন রাতের বেলা তিনি মানে তখন মানে অন্ধকার ছেয়ে গেছে, তিনি তাদের ইউনিভার্সিটি এলাকার নির্জন একটা জায়গায় বসেছিলেন, তার বন্ধুর জন্য অপেক্ষা করতেছিলেন। তার বন্ধু আসলে হেঁটে যাবেন, চায়ের দোকানে চা খাবেন। এই সময় নাকি তিনি হঠাৎ করে খুব তীব্র সেই গোলাপের ঘ্রাণ পান। স্যারের কাছে অন্যরকম লাগে যে ব্যাপারটা কি, এরকম ঘ্রাণ কোত্থেকে আসতেছে। কিছুক্ষণ পর নাকি তিনি দেখেন যে ওই সময় নাকি ওই জায়গাটা একটু নির্জন ছিল, ওই মানে যেখানে তিনি বসেছিলেন সেই জায়গার আশেপাশে কিছু নাই। দেখলেন যে এই পাশে একটা পাতাবাহারের ঝোপ ছিল, ওই ঝোপের পাশে একটা মেয়ে বসে আছে, এবং মেয়েটা এত সুন্দরী, মানে তখন হালকা লাইটের আলো আসছে, সেটা দেখা যাচ্ছে। স্যার আসলে পুরো মুগ্ধ হয়ে গেছে, মানে বলার মতো না। তার চেহারা যেরকম সুন্দর, সে সেইভাবে মানে তার পরিপাটি হয়ে আছে, এবং সেই তীব্র ঘ্রাণটা আসতেছে, মানে অন্যরকম। স্যারের কাছে মনে হচ্ছে যে এই পৃথিবীর কেউ না, এত সুন্দর। এবং স্যারের সাথে খুব সুন্দর করে কথা বলে ওখান থেকে। স্যারকে বলে যে আমি যেখানে বসে আছি আমি ওখানেই থাকি, আপনি যেখানে আছেন সেখানে থাকেন, কথা বলি। তো স্যারের সাথে নাকি কথা হয়, এবং স্যার নাকি অনেকক্ষণ কথা বলেন ওখানে বসে, এবং তার বন্ধু তাকে খুঁজে পাচ্ছিল না স্যারকে। এটা খুব আশ্চর্য ব্যাপার, বন্ধু নাকি ওখানে কাছাকাছি দিয়ে হাঁটা চলা করছিল, তার বন্ধু তাকে খুঁজে পায় নাই। তো বেশ খানিকক্ষণ সময় পর ওই মেয়েটা হেঁটে চলে যায় ওদিক দিয়ে ঘুরে, এবং যখন চলে যায় তখন নাকি একটু পরে তার বন্ধু এখানে আসে, এবং সেই তীব্র ফুলের গন্ধের খানিকটা পায় তার বন্ধু। বলে কি ব্যাপার? স্যার আর ওইটা তখন খুব একটা ক্লিয়ার করে নাই বন্ধুকে, অনেকদিন পর বলছে। তো এরপরে স্যারের সাথে হঠাৎ নাকি এরকম হইতো, মানে হঠাৎ হইতো। তো তখন মানে এই স্যার এই ঘ্রাণটা পেত, এবং স্যার নাকি কিছুক্ষণের জন্য
অন্যরকম একটা স্টেটে চলে যায় যখন এরকম জিনিসটা তার সাথে ঘটে, এবং তাকে নাকি অনেক সময় তার আশেপাশের মানুষরা খুঁজে পায় না যে উনি কোথায়, মানে যিনি যে বসে আছে তাকে ঠিক মতো দেখতেও পায় না, এরকম নাকি হয়। তো তখন ওই স্যার বলে মাকসুদকে যে এই একটা জিনিস অবাক লাগলো যে তুমি কিভাবে আমাকে দেখলা। তো মাকসুদ বলে, স্যার আমি কিন্তু আপনাকে সরাসরি ভাবে দেখি নাই, খুব অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে আমি আপনার অবয়বটা বুঝতে পারছি চেয়ারে, আর এই ঘ্রাণটা আসছিল, তীব্র ঘ্রাণ আসছিল ফুলের। তো তখন স্যার বলে যে আসলে মানে তুমি কিন্তু তারপরও যতটুকু দেখছে এতটুকু কেউ দেখতে পায় না, অনেকে আছে আমাকে খুঁজে পায় না, একটা ঘ্রাণ পায়, হয়তো আমি আশেপাশে আছি এটা বুঝতেও পারে না, আমি যখন স্টেট থেকে বের হই তখনই কিন্তু আমাকে দেখতে পায়। তো তখন মাকসুদ জিজ্ঞেস করে যে স্যার আপনি কি চেষ্টা করছেন এই জিনিসটার থেকে বেরোতে? তো বলে যে আমি চেষ্টা করছি, আমি মোটামুটি আমার মতো চেষ্টা করি। তো আমি যখন নাকি ঠিক মতো আমার আমলগুলা করি, সবকিছু করি, তখন আমার সাথে খুব একটা এরকম ঘটে না, হঠাৎ ঘটে। আজকে তোমাদের বাসায় আসার সময় আমাদের কেমন লাগতেছিল, আর তোমাদের এলাকাটা তো খুব নীরব, আমি যখন আসতেছিলাম তখনই জানি আমার কেমন লাগতেছিল, মনে হচ্ছিল আমার কেউ ফলো করতেছে। তো তারপরেই কিন্তু তোমাদের বাসা আসার পরে মনে হলো যে আমার সাথে এরকম ঘটলো। তো মাকসুদ তখন জিজ্ঞেস করে, স্যার আপনার সাথে কি আলাপ হয়? তখন বলে, না সেটা তো তোমাকে বলবো না, এটা তো আমার ব্যক্তিগত জিনিস, আমাদের মধ্যে অনেক কথা হয়, আমাদের ব্যক্তিগত কথা, মানে বন্ধুত্বের মতোই। তো এতটুকুই মাকসুদকে স্যার বলে। তো ওই দিন তারপর যখন নাকি স্যার চলে যায় পড়ায়, স্যার নাকি এরপর আর কোনোদিন মাকসুদকে পড়াতে আসেন নাই। খুব আশ্চর্যজনক একটা ব্যাপার। আর স্যার একদিন যোগাযোগ করে মাকসুদের আব্বার অফিসে যোগাযোগ করে মাকসুদের আব্বার সাথে দেখা করছিলেন। মাকসুদের আব্বা তখন স্যারকে তার স্যালারিটা দিয়ে দেন। তো তিনি বলেন যে তিনি নাকি বলছিলেন, স্যার নাকি বলছিলেন মাকসুদের আব্বাকে যে তার একটা ব্যক্তিগত সমস্যা হয়েছে, এই কারণে তিনি আপাতত পড়াতে পারতেছেন না, হয়তো সামনে কোনো এক সময় ওনাদের বাসায় আসবেন, বেড়ায় যাবেন। তো মাকসুদের আব্বাও আর কিছু বলেন নাই। মাকসুদের আব্বা স্যারকে মানে তার যা ডিউ ছিল সেগুলো ক্লিয়ার করে দেন। আর মাকসুদ তারপরে তার বাসায় কথাটা বলে, সে ফ্রি ছিল তার বাবা মার সাথে, যে এরকম এরকম ব্যাপার। তো মাকসুদের আম্মা আবার বলে যে না না ভালো হয়েছে, স্যার যে আসে নাই ভালো হয়েছে, আমি এসব চাই না। তো মাকসুদ বলছে যে সে নাকি অনেকবার চেষ্টা করছে যে স্যারের ওই রুমে যেহেতু এরকম কিছু আসছিল, যে এরকম কিছু মানে পায় নাকি সে ফুলের ঘ্রাণ প্রাণ, এরকম অনেক কিছু চেষ্টা করছে সেখানে বসে করার, কিন্তু কখনোই হয় নাই। এমনকি স্যার যে বলছে যে রাস্তা দিয়ে আসতেছিল, সেই রাস্তা দিয়েও সে হেঁটে দেখছে সন্ধ্যার পরে, এরকম কিছু হয় নাই। তো যাই হোক, এই ছিল মাকসুদ হোসেনের শেয়ার করা ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো এটি আজ থেকে প্রায় 5-6 বছর আগের একটি ঘটনা। রাত তখন প্রায় 1, কুড়িগ্রাম থেকে লালমনিরহাটের দিকে মোটরসাইকেলে ফিরছিল রাশেদ। চারদিকে ঘন কুয়াশা, রাস্তার দুই পাশে বিশাল বাঁশঝাড়। হঠাৎ তার বাইকের হেডলাইট কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল, আবার জ্বলে উঠতেই সে দেখল রাস্তার মাঝখানে সাদা কাপড় পরা এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। রাশেদ ব্রেক কষে সে থামল। চাচা, এত রাতে এখানে? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, শুধু ধীরে ধীরে হাত তুলে সামনের বাচ্চাদের দিকে ইশারা করলেন। ঠিক তখনই রাশেদের মোবাইলে একটি কল এলো। তার বন্ধু আতঙ্কিত গলায় বলল, তুই কোথায়? ওই রাস্তা দিয়ে যাস না, আজ সন্ধ্যায় সেখানে এক বৃদ্ধ ট্রাকের ধাক্কায় মারা গেছেন। রাশেদের বুক যেন তখনই কেঁপে উঠল। সে ধীরে ধীরে সামনে তাকাল। রাস্তার মাঝখানে আর কেউ নেই, কিন্তু বাইকের মিরর ভিউ স্পষ্ট দেখা যাচ্ছে সেই বৃদ্ধ ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে। ভয়ে সে এক মুহূর্ত দেরি না করে বাইকে স্টার্ট দিল। কয়েক কিলোমিটার যাওয়ার পর একটি চায়ের দোকানে গিয়ে সে থামল। কাঁপা গলায় ঘটনা বলতেই দোকানদার কেন জানি না চুপ হয়ে গেলেন। তিনি ফিসফিস করে বললেন, বাবা তুমি ভাগ্যবান। অনেকে বলে যে ওই বৃদ্ধের ইশারা অনুসরণ করে বাজারের ভিতরে যায়, সে আর কোনোদিনও ফিরে আসেন। রাশেদ আবার পিছনে তাকাল। দূরের অন্ধকারে বাজারের পাশে সাদা কাপড় পরা সেই বৃদ্ধ এখনো দাঁড়িয়ে আর ধীরে ধীরে হাত নেড়ে তাকে ডাকছে। চায়ের দোকানদার রাশেদকে বললেন, আজ রাতটা এখানেই কাটাও, ভোর হলে চলে যেও। কিন্তু রাশেদের মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। কিছুক্ষণ পর সে আবার বাইক নিয়ে রওনা দিল। রাস্তা একেবারে ফাঁকা। হঠাৎ
বাইকের ইঞ্জিন নিচ থেকে কেন জানি না বন্ধ হয়ে গেল। চারদিকে নিস্তব্ধতা। ঠিক তখনই বাজারের ভিতর থেকে ভেসে এলো কারো কান্নার শব্দ। রাশেদ সাহস করে মোবাইলের টর্চ জ্বালিয়ে এগোতেই দেখতে পেল একটি পুরনো ভাঙ্গা কুয়োর পাশে মাটিতে পড়ে আছে বহু বছর পুরনো একটি মরিচা ধরা লণ্ঠন। সে লণ্ঠনটা হাতে তুলতেই চারপাশের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তার পিছন থেকে ভেসে এলো এক খোকস গলা, ওটা রেখে দাও। রাশেদ ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। সামনে সেই সাদা কাপড় পরা বৃদ্ধ, কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে। মুখে কোনো চোখ নেই, শুধু দুটি কালো গভীর গর্ত, ঠোঁটে অস্বাভাবিক এক হাসি। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, যারা এই লণ্ঠন নিয়ে যায় তারা আর কখনো নিজেদের বাড়ি পৌঁছাতে পারে না। ঠিক তখনই লণ্ঠনটি নিজে থেকে জ্বলে উঠল, আর তার হলুদ আলোয় দেখা গেল বৃদ্ধ একা না, তার পেছনে আরো কয়েকটি ছায়ামূর্তি নিঃশব্দে দাঁড়িয়ে আছে। লণ্ঠনের আলো যত উজ্জ্বল হতে লাগলো, ছায়ামূর্তিগুলো তত অস্পষ্ট হয়ে উঠল। তাদের কারো মুখ দেখা যায় না, শুধু নিস্তব্ধ দাঁড়িয়ে আছে। রাশেদের হাত থেকে লণ্ঠনটি হঠাৎ মাটিতে পড়ে গেল। একটি শব্দ হলো, লণ্ঠন পড়ে যাওয়ার। শব্দটি হতেই চারদিকের পাতা যেন থেমে গেল। সাদা কাপড় পরা বৃদ্ধ ধীরে ধীরে বললেন, শেষ সুযোগ, চলে যাও। ঠিক সেই মুহূর্তে দূরে একটি মসজিদ থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে এলো। আজানের শব্দ শুরু হতেই লন্ডনের আলো নেভে গেল। ছায়ামূর্তিগুলো একে একে কুয়াশার মধ্যে মিলিয়ে যেতে লাগলো। বৃদ্ধ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। রাশেদ তার এক সেকেন্ডও দেরি না করে বাইকে উঠে দ্রুত সেখান থেকে চলে এলো। পরের দিন সকালে সাহস করে সে কয়েকজন গ্রামবাসীকে নিয়ে ঘটনাস্থলে ফিরে গেল। কিন্তু সেখানে গিয়ে তারা অবাক হয়ে গেল। না ছিল কোনো ভাঙ্গা কুয়ো, না ছিল সেই বাদশার। যেন রাতারাতি সবকিছু বদলে গেছে। শুধু রাস্তার ধারে একটি পুরনো পাথরের উপর খোদাই করা ছিল একটি বাক্য, অন্ধকার যাদের ডাকে তারা সবাই ফিরে আসেন। রাশেদ ভেবেছিল সব শেষ, কিন্তু ঘটনার 3 রাত পর আবার অদ্ভুত কিছু শুরু হলো। প্রতিদিন রাত ঠিক 1:17 তার মোবাইল ফোন বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম্বার থাকতো না, শুধু লেখা থাকতো, ফিরে আয়। ভয়ে সে কখনো কল ধরতো না। 4th রাতে একই কল এলো। এবার সাহস করে রিসিভ করতেই ওপাশে কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর খুব ধীরে ধীরে একটি কণ্ঠ শোনা গেল, তুমি লন্ডনটা রেখে এসেছিলে, কিন্তু তোমার ছায়া রেখে আসোনি। লাইনটি এই কথা বলেই কেটে গেল। পরদিন সকালে রাশেদ লক্ষ্য করলো রোদে দাঁড়িয়ে তার ছায়া যেন অস্বাভাবিক লাগছে। কখনো মনে হয় সে থেমে গেলেও ছায়াটি এক মুহূর্ত পরে থামে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই অদ্ভুত অনুভূতি তার সাথে আরো বাড়তে লাগলো। একদিন সাহস করে সে আবারও সেই রাস্তার কাছে গেল। রাস্তার ধারে দাঁড়িয়েছিল সেই বৃদ্ধ, কিন্তু এবার তিনি শুধু একটাই লাইন বললেন, আজ আমি তোমাকে ডাকিনি। বৃদ্ধের কথা শেষ হতেই রাশেদের পেছন থেকে আরেকটা অচেনা কণ্ঠস্বর ভেসে, আমি ডেকেছি। রাশেদ ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল আরেকটি অবয়ব। তার মুখটা দেখতে ঠিক রাশেদেরই মতো। রাশেদ অবাক হয়ে তাকিয়ে রইল। অন্ধকারে দাঁড়িয়ে থাকা অবয়বটি মুখ যেন হুবহু তার নিজেরই মতো। সে কাঁপা গলায় বলল, তুমি কে? অবয়বটি হেসে উত্তর দিল, আমি সেই রাশেদ যে বহু বছর আগে এই পথ থেকে আর ফিরে যেতে পারেনি। কথাটি শুনেই চারপাশে হঠাৎ ঝড়ো বাতাস বইতে শুরু করলো। বাঁশের ডগাগুলো একসঙ্গে দোলে উঠল, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। ঠিক তখনই সাদা কাপড় পরা বৃদ্ধ রাশেদের দিকে তাকিয়ে বললেন, পেছনে তাকিও না, যতই ডাক শোনো, দৌড়ে রাস্তার শেষ মাথা পর্যন্ত চলে যাও। রাশেদ আর কোনো কিছু না ভেবে দৌড়াতে শুরু করলো। পিছন থেকে একের পর এক পরিচিত কণ্ঠস্বর ভেসে আসতে লাগলো, মায়ের ডাক, বন্ধুর ডাক, এমনকি নিজেরও কণ্ঠ। কিন্তু সে একবারও পিছনে তাকালো না।
অবশেষে গ্রামের প্রথম বাড়ির কাছে পৌঁছাতেই পিছনের সব শব্দই হঠাৎ থেমে গেল। হাঁপাতে হাঁপাতে সে একবার পিছনে থাক, রাস্তা ফাঁকা, কেউ নেই। শুধু দূরের কুয়াশার মধ্যে সাদা কাপড় পরা বৃদ্ধ একবার মাথা নত করল, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। এই ঘটনার প্রায় 1 বছর পর রাশেদের জীবনে আবারও সেই রাত ফিরে এলো। একদিন ডাক পিয়ন তার হাতে একটি পুরনো খাম দিল। খামের ওপর কোনো প্রেরকের নাম নেই, শুধু লেখা, যে ভেসে ফিরিয়েছিল তার জন্য। কাপা হাতে খাম খুলতে ভিতর থেকে একটি বিবর্ণ ছবি বেরিয়ে এলো। ছবিটি দেখে রাশেদের বুক যেন ধক করে উঠল। ছবিতে সেই বাচ্চার, সেই রাস্তা, আর সাদা কাপড় পরা সেই বৃদ্ধ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, বৃদ্ধের পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি ছিল রাশেদ নিজে। ছবির পিছনে কালি দিয়ে লেখা ছিল, সবাই একবার সুযোগ পায়, দ্বিতীয়বার নয়। সেদিন রাত ঠিক 1:17 রাশেদের দরজায় 3বার টোকা পড়ল। রাশেদ জানালার পর্দা সরিয়ে বাহিরে তাকালো। সে দেখতে পেল আশেপাশে বাইরে কেউ নেই, কিন্তু উঠোনের ভেজা মাটিতে দেখা গেল একজোড়া খালি পায়ের ছাপ। পায়ের ছাপগুলো বাড়ির দরজা থেকে শুরু হয়ে ধীরে ধীরে রাস্তার দিকেই চলে গেছে। পরের দিন সকালে রাশেদ সাহস করে সেই দাগ অনুসরণ করতে লাগলো। রাস্তার শেষ মাথায় গিয়ে দাগগুলো হঠাৎ মিলিয়ে গেছে। সেখানে শুধু একটা মরিচে ধরা লণ্ঠন পড়েছে, যেটি সে ভেবেছিল অনেক আগেই হারিয়ে গেছে। রাশেদের লণ্ঠনটির দিকে হাত বাড়াল। ঠিক তখনই তার কানের কাছে খুব আস্তে করে একটি কণ্ঠস্বর ভেসে এল, এবার তুমি সিদ্ধান্ত নাও। এর পরপরই রাশেদ এই কথা শুনে হঠাৎ চমকে যায়। সে এর আগে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তার আবারও মনে পড়তে শুরু করে। লন্ডনের দিকে হাত বাড়িয়ে রাশেদ যেন থেমে গেল। সে বৃদ্ধের কথাটা মনে করলো, কিছু জিনিসকে যেমন আছে তেমনই রেখে দিতে হয়। সে লন্ডনটা আর স্পর্শ করলো না। হঠাৎ লন্ডনটি নিচ থেকে চলে উঠল। হলুদ আলোর সামনে একটি সরু পথ দেখা গেল, যা আগে কখনোই ছিল না। পথের শেষে দাঁড়িয়েছিলেন সেই সাদা কাপড় পরা বৃদ্ধ। এবার তার মুখে ভয়ের বদলে শান্ত হাসি। তিনি বললেন, তোমার পরীক্ষা শেষ, তুমি লোভ করনি, ভয়কে অনুসরণ করনি। বৃদ্ধ ধীরে ধীরে আকাশের দিকে তাকালেন। মুহূর্তের মধ্যে কুয়াশা সরে যেতে লাগলো। বাজারের ভিতর থেকে ভেসে এলো অসংখ্য পাখির ডাক। এরপর তিনি মিলিয়ে গেলেন। রাশেদ বাড়ি ফিরে আর কখনো সেই অদ্ভুত ঘটনা মুখোমুখি হয়নি। তবে আজও ওই রাস্তা দিয়ে যারা গভীর রাতে যায় তারা বলে, কুয়াশার ভিতরে মাঝে মাঝে একটি ক্ষীণ লণ্ঠনের আলো নাকি দেখা যায়। কেউ যদি ভয় পেয়ে সেই আলোর পিছনে ছুটে যায়, আলোটি আরো দূরে সরে যায়। কিন্তু কেউ যদি নিজের পথ এড়িয়ে চলে, আলোটি ধীরে ধীরে নিভে যায়। সেই ঘটনার পর থেকে গ্রামবাসীরা একটি কথা বিশ্বাস করে, অন্ধকারের সবচেয়ে বড় শক্তি ভয় নয়, ভয়ের পিছনে ছুটে যাওয়াই তার শক্তি। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এই পর্যন্তই।